এই, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, আমি কোনোদিন আমার বাবুটাকে ছেড়ে যাব না। এতটা ভালোবাসো আমায়? তোমার জন্য সব করতে পারি। আমার না একটা শখ হয়েছে খুব। কিসের শখ? অনেকদিনের ইচ্ছে তোমার লিপস্টিক খাবো। প্লিজ একটু খেতে দাও না আমাকে। না, এখন না, বিয়ের পর দেব। বিয়ের পর তো খাবো, এখন প্লিজ একটু খেতে দাও না। তুমি কি চাও যে আমি মারা যাই? হঠাৎ এই কথা কেন বললা? তুমি লিপস্টিক খেতে না দিলে আমি তো কষ্ট পেয়েই মারা যাবো। ওকে, তাহলে খাও। এই বলে মেয়েটি তার গোলাপি ঠোঁট দুটো এগিয়ে দেয়। আমি যেই ঠোঁটটা নিজের করতে যাব ঠিক তখনই এই কে রে, কোন শালা আমার গায়ে পানি দিল রে? আমি লাফিয়ে উঠি। এ কি, আমি তো ঘুমাচ্ছিলাম। তার মানে এটা স্বপ্ন ছিল? কি? আমি তো শালা। আর না না, কে বলেছে তুমি আমার শালা? তুমি তো আমার আদরের বড় ভাই। তা ঘুমের মধ্যে এত কথা বলছিস কেন? আমি একটা রোমান্টিক স্বপ্ন দেখছিলাম আর তুমি পুরো শরীরটা ভিজিয়ে দিয়েছো। বেশ করেছি, ভিজিয়েছি। আজকে তো অন্তত তাড়াতাড়ি উঠতে পারিস। কেন শুধু আজকে কেন? বাবা কাল কি বলেছে সেটা তোর মনে নেই? কই, বাবা আবার কি বললো? মজা করছিস নাকি এই গ্লাস দিয়ে মারবো? ও ও ও, মনে পড়েছে মনে পড়েছে। তাই এই জন্য তোমার উথাল পাথাল করছে, তাই না? না, আমার মন উথাল পাথাল করছে না। বাহ, ভাবির জন্য কত আদর তোমার। এখন তো খালি দেখতেই যাবে শুধু। তুমি এখনই পাগল হয়ে যাচ্ছ। বাবা কিন্তু সকালে একবার কল দিয়েছে। আমি মিথ্যা বলেছি, আবার দিলে কিন্তু সমস্যা আছে। দিলে আমি কথা বলবো। আমি কি বাবাকে ভয় পাই নাকি? কে বেশি ভয় পাই সেটা তো একটু পরেই জানা যাবে। মানে? এখনই তোতলাচ্ছিস বাবার কথা শুনে? আরে ধুর, এটা তো আমার স্টাইল। থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। এখন তাড়াতাড়ি রেডি হও, আমরা বের হব। ওকে। এমন সময় ঘটল এক বিপত্তি। বাবা কল দিয়ে বসলো। দেখছিস, বাবা আবার কল করেছে। বাইরে তুমি কথা বলো, আমি পারবো না। না, আমি আর কথা বলবো না, আমি একবার বলেছি। এই বলে ভাইয়া আমার কাছে মোবাইলটা রেখে চলে গেল। এইদিকে মোবাইলটা বাজতে লাগলো। ভয়ে ভয়ে মোবাইলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ভালো। তোর কি খবর? এই তো ভালো। তা তোরা কত দূর এসেছিস? অনেকক্ষণ আগে গাড়িতে উঠলাম, কিন্তু রাস্তায় অনেক জ্যাম পেয়েছি বাবা। আমি বাবাকে মিথ্যে কথা বললাম। আপনারা আবার বাবাকে কেউ বলে দিন না, ঠিক আছে? চুপচুপ করে গল্পটা শোনেন। আচ্ছা, সাবধানে আয়। ওকে ওকে, আল্লাহ হাফেজ। এই বলে কলটা কেটে দিলাম। মিথ্যা না বলতো আজকে যে কি করতো সেটা আমি নিজেও জানি না। থাক, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তো রেডি হতে চলে গেলাম। ও মা, এতক্ষণ কথা বললাম অথচ পরিচয় দিলাম না। আমি আর আমার ভাইয়া হলাম আমার বাবার দুই মাত্র সন্তান। আমার নাম হলো ইমন আর ভাইয়া নাম হাবিব। আমি আর ভাইয়া শহরে থাকি। আমি অনার্স শেষ করেছি আর ভাইয়া একটা চাকরি করে। ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে, তাই কাল আমরা মেয়ে দেখতে যাব। এই জন্য বাবা হাজারটা কল দিয়েছে তাড়াতাড়ি আসার জন্য। আর কিছু বলতে পারবো না, সময় নেই। দেরি হলে বাবা আবার রাগারাগি করবে। আমরা সবাই বাবাকে অনেক ভয় পাই। আর কিছু জানা লাগবে না, গল্প পড়তে পড়তে অবশ্যই জানতে পারবেন। তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। ভাইয়া আর আমি বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। আমি অনলাইনে টিকিট কেটে রেখেছি, তাই আর সময় নষ্ট করতে হলো না। বাসে উঠলাম দুজনে। বাস চলছে তার আপন গতিতে। সকালে বাসে উঠলাম আর বাস থেকে নামলাম বিকেল বেলায়। বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। সবাই আমাদের দেখে অনেক খুশি হয়েছে। কেমন আছিস তোরা? তোমার আর বাবা দোয়ায় খুবই ভালো আছি। তোর পড়াশোনা কেমন চলছে? জি, ভালোই চলছে। আসার পর থেকে সবাই অনেক যত্ন করছে। বাবা আমাদের সাথে বেশি একটা কথা বলেনি, আমিও কারোর সাথে অতিরিক্ত কথা বলিনি। রাতে খাবার খেয়ে আমি আর ভাইয়া একসাথে শুয়ে পড়লাম। দেখি ভাইয়া মোবাইল টিপছে। তুমি এখনো মোবাইল টিপছো কেন? ঘুম আসছে না নাকি? ভাবিকে মেসেজ দিচ্ছ? তুই চুপ থাক, আমি কাজ করছি। আমি আর কথা না বলে ঘুমে দেশে হারিয়ে গেলাম। অতিরিক্ত ক্লান্ত ছিলাম, তাই বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুম লেগে গেল। সকালে কেউ একজন আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য ধাক্কা দিচ্ছে। আরে ভাইয়া যাও তো, আমি আর একটু পরে উঠবো। আমি হাবিব না, আমি তোর মা। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। আরে মা, কি হয়েছে? এত ভোরে ভোরে ডাকছো কেন? প্রায় দুপুর হয়ে যাচ্ছে আর তুই বলিস যে ভোর। তুমি যাও, আমি আর একটু ঘুমাই। না, তোকে আর ঘুমাতে হবে না। তাড়াতাড়ি উঠে রেডি হ, আমাদের যেতে হবে তো। আমি যাও না, তোমরা যাও না, আমি একটু ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, আমি তোর বাবাকে ডেকে আনছি। বাবার কথা শুনে আমার ঘুম নেমে সে হারাম হয়ে গেল।
লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। আরে আমি তো মজা করছিলাম। এই যে দেখো আমি উঠে গেছি। উঠেছিস ভালো কথা, এখন ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। এই বলে মা চলে গেল। ধুর, আরামের ঘুমটা হারাম করে দিল। বারবার যে বাবার বয়ে গেল দেখায়, আল্লাহ মালো। সবার সাথে নাস্তা করে নিলাম, তারপর রুমে আসলাম, রেডি হতে লাগলাম। আজকে সবাই ভাই আর বউ মানে আমার ভাবিকে দেখতে যাবে। আমি ব্লেজারটা পরে নিলাম। ভাইয়া আমাকে দেখেই, কি রে তুই আজকে যেইভাবে গেট আপ নিয়েছিস, আজকে তো তোর ভাবি আমাকে ছেড়ে তোর দিকে তাকাবে। আমি বললাম, ও তাই নাকি, তাহলে সমস্যা কি, ভাবিকে বিয়ে করে নিয়ে আসবো আমি। তাহলে কর দেখি। না থাক, তোর সম্পদে আমি হাত দেবো না ভাইয়া। আচ্ছা বুঝলাম, এখন চল, না হলে বাবা ঝাড়ু পেটাবে। বাবা মাকে আলাদা গাড়িতে পাঠিয়ে দিলাম, আর আমি আর ভাইয়া আলাদা গাড়ি করে আসছি। আমাদের গাড়িটা আমি ড্রাইভ করছি। এই গাড়ি থামা। কেন? বাবা বলেছিল কুটুম বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে যেতে। কই, আমাকে তো বলেনি। তোকে বলবে কেন, বলেছে তো আমাকে। ধুর, ভেবেছিলাম টাকাটা মেরে দেবো, তোমার জন্য আর হলো না। গাড়িটাকে সাইড করিয়ে দাঁড় করালাম, আর কয়েক পদের মিষ্টি কিনলাম, আরো অনেক কিছুই কিনলাম। হয়েছে নাকি আরো কিছু কিনবে? না থাক, আর লাগবে না। যেই টাকাগুলো বেঁচে গেল সেই টাকা তোর। শালা, আছে তো মাত্র 20 টাকা। এই 20 টাকা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, কথা না বলে চুপচাপ গাড়িটা চালা, নইলে সমস্যা হবে। গাড়িটা চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা ভাবির এলাকায় ঢুকলাম। ভাইয়া, তুমি কি বাসা চেনো? না, আমিও চিনি না। দেখ কাউকে জিজ্ঞেস করে। তারপর গাড়িটা থামিয়ে কিছু লোককে জিজ্ঞাসা করতেই তারা ঠিকানা দেখিয়ে দিল। আমরা আবার যাত্রা শুরু করলাম। কিছুক্ষণ ড্রাইভিং করার পর হঠাৎ সামনে দিয়ে একটা মেয়ে দৌড় দিয়েছে। আমি তৎক্ষণাৎ গাড়িটা জোরে ব্রেক চেপে ধরলাম। ভাইয়া ভয় পেয়েছে। মেয়েটার কিছু হলো না তো? আচ্ছা তুমি বসো, আমি একটু দেখছি। আমি গাড়ি থেকে বেরিয়ে দেখি মেয়েটার কিছুই হয়নি। সে এক কোণে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বুকের ভিতরে ভালোবাসায় কড়া নাড়তে লাগলো। কি মায়াবী চেহারা। হঠাৎ বুকের ভিতরে চিনচিনে ব্যথা অনুভব করলাম। হয়তো এটাকেই ক্রাশ বলে। মেয়েটাকে দেখে রীতিমতো ক্রাশ খেয়ে গেছি। হঠাৎ অনুভব করলাম কেউ একজন জোরে চিমটি কেটেছে। আপনি তো মনে হয় কানা, আবার সাথে বোবাও, আবার সাথে বধিরও। কি, আপনি আমাকে এইগুলো বলছেন কেন? এতক্ষণ আপনাকে যা বললাম আপনি তো তার কিছুই শুনতে পাননি, কারণ আপনি বধির। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। আপনি যেভাবে গাড়িটা চালিয়ে আসছিলেন, আর একটু হলে তো আমার জীবনটা চলেই যেত। আমি একটু ঘুরেছিলাম বলে আপনি আমাকে এইভাবে বলতে পারেন না। কিসের ঘর? আপনার তা জানা লাগবে না। আর আপনি ছাগলের মতো এইভাবে রাস্তার মধ্যে দিয়ে দৌড় দিলেন কেন? হ্যাঁ, আমি যেইভাবে দৌড় দেই না কেন, আপনি পাগলের মতো গাড়ি চালাবেন কেন? নিজে দোষ করে আবার সেটা আমার উপর চাপিয়ে দিচ্ছে। কি? আমি কোনো দোষ করিনি, সব দোষ আপনার। আমি আরো ভেবেছিলাম যে হয়তো এতক্ষণে পিষে গিয়েছেন, কিন্তু এখন তো দেখি জীবিত আছেন। কি? তার মানে আপনি আমাকে মারার চেষ্টা করছেন? আগে চেষ্টা করিনি, বাট এখন মনে হচ্ছে করতে হতো। ও মা, আপনি তো একটা খুনি। আপনি যা ইচ্ছে বলতে পারেন। আপনাদের মতো মেয়েকে একটা শিক্ষা দেওয়া উচিত। কিরে, কি হয়েছে? বাবা কল করেছে কিন্তু। ভাইয়া গাড়ি থেকে কথাগুলো বলছে। এই তো আসছি। যান যান, উনি ডাকছে, নইলে আপনার বাবা পিটিয়ে ছাল তুলে দেবে। আজ একটা শুভ কাজে যাচ্ছি, তাই আর কিছু বললাম না, নইলে এতক্ষণে দেখিয়ে দিতাম আমি কি জিনিস। আরে যান যান, আজকে আমারও মুড ভালো, তাই কিছু বললাম না। আমি আর ওই মেয়ের সাথে কথা না বলে গাড়িতে ঢুকলাম। কিরে, কি হয়েছে? আর বাদা, একটা গুন্ডি মেয়ে ধরেছে আমাকে। নিজে দোষ করে আর সব দোষ আমাকে দিচ্ছে। তাই নাকি? তা নয় তো আবার কি। আমি তো একটা জিনিস খেয়াল করছি। কি জিনিস? তুই প্রথমে মেয়েটার দিকে অপলকভাবে তাকিয়েছিলি। এই রে, ধরা হয়ে গেলাম না তো যে আমি ওর উপর ক্রাশ খেয়েছি। আমি মনে মনে বললাম কথাটা। কিরে, কি এত ভাবছিস? তা তাকিয়েছিলি কেন? আরে দূর, কি যে বলো না, আমি আবার ওর দিকে কখন তাকালাম? সব ফাঁকি দিলেও আমার চোখটা ফাঁকি দেয়া সম্ভব নয়। সত্যি বলতে মেয়েটার চোখে একটা মায়া ছিল রে। হঠাৎ করে হারিয়ে গেলাম ওর মায়াতে। বাহ, আমার ভাই তো এই প্রথম কারোর উপর ক্রাশ খেয়েছে। হয়েছে, দেখ তো এই বাড়ি কিনা আমার ভাবি। মনে হয় এই বাড়িটা। ঠিকানা অনুযায়ী তো এই বাড়িটাই হওয়া উচিত। চল ভিতরে যাই। আমি আর ভাইয়া বাড়ির ভিতরে গিয়ে গাড়িটা পার্কিং করলাম। এই নে, একা এতগুলো নিতে পারবো না, তুই অর্ধেক নে। দে।
এই বলে ভাইয়ার হাতে কিছু মিষ্টির প্যাকেট দিয়ে হাঁটা ধরলাম। ভাইয়া একটু আস্তে আস্তে হাঁটছে, লজ্জা পেয়েছে মনে হয়। কি হলো, আস্তে হাঁটছিস যে? তুই আগে যা, আমি পিছন পিছন আসছি। এত লজ্জা পেলে হবে না। আমি দ্রুত হেঁটে চলে আসলাম। দেখি দরজাটা খোলা আছে। ভদ্রতার খাতিরে দরজায় একটা টোকা দিলাম। কিছুক্ষণ পর অনেক মহিলা আমার চারপাশে ঘিরে ধরেছে। মহিলা ও মা, জামাই দেখতে কি সুন্দর, আমাদের আদিবার সাথে মানাবে খুব। আসলে আপনারা ভুল ধরেছেন, আমি আপনাদের জামাই না। তাহলে তুমি কে? আমি হচ্ছে জামাইয়ের ছোট ভাই। ওই যে জামাই আসছে। ভাইয়া তখন গেটের সামনে জুতো খুলছিল। মহিলাগুলো এবার আমাকে ছেড়ে ভাইয়াকে ঘিরে ধরল। আমি একটা মেয়ের হাতে মিষ্টির প্যাকেটগুলো দিয়ে বাবা মায়ের কাছে চলে গেলাম। কি রে, এত লেট হলো যে? আর বললেন না, বাসা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। সবাই ভাইয়াকে ঘিরে ধরেছে, হয়তো বার্গার হয়ে যাবে। কিছুক্ষণ পর ভাইয়া আসলো। কেমন আদর করলো তারা! আর একটু হলেই তো শেষ নিঃশ্বাস ত্যাগ করতাম। জানে বেঁচে গেছি রে ভাই। কিছুক্ষণ পর দুইজন লোক আমাদের সামনে আসলো আর বসে আমাদের সাথে কথা বলতে লাগলো। আমি হলাম আদিবার বাবা, আমার মেয়ের নাম আদিবা, আর উনি হচ্ছে আদিবার নানা। আমরা সকলের সাথে কুশল বিনিময় করলাম। সবাই আমাদের সাথে কথা বলতে লাগলো। বাবা মাও তাদের সাথে কথা বলতে লাগলো। আমি আর ভাইয়া ফিসফিস করে কথা বলতে লাগলাম। তো বিআই সাহেব, মেয়েকে যদি আনতেন তাহলে ভালো হতো। তারপর উনি আরেক রুমে চলে গেল। আমি আর ভাইয়া নিচের দিকে তাকিয়ে ফিসফিস করেই যাচ্ছি। এমন সময় মেয়ে আসলো, আর হয়তো সাথে কেউ এসেছে। ওদের আসার উপস্থিতি আমরা দুজনে টের পেয়েছি, বাট কেউই মাথা উপর করছি না। কিরে, তুই মাথা নিচে দিয়ে আছিস কেন? ভাবির দিকে তাকা। আমি তো এই বাড়ির জামাই হব, তাই আমার লজ্জা পাওয়া স্বাভাবিক। কিন্তু তুই লজ্জা পাচ্ছিস কেন? যদি দেখি আমার ভাবি সুন্দর না, তাইলে দেখে লাভ কি? ধুর, তুই চোখ তুলে তাকা আর দেখ তোর ভাবি কেমন। আচ্ছা দাঁড়া, আমি আগে দেখছি। এই বলে আমি মাথাটা উপরে তুলতেই চোখ দুটো ছানা করার মতো হওয়ার অবস্থা। এ কি? আমি কাকে সামনে দেখছি? আমার সামনে তো সেই গুন্ডি মেয়েটা বসে আছে। আমি তাকে দেখেই, আরে আপনি এখানে এসে গেছেন? আমার কথা শুনে তো সবাই অবাক, আর ভাইয়া মাথা তুললো। আমার বাড়িতে আমি আসবো নাকি আপনি আসবেন? কি রে, তোরা দুজন দুজনকে জানো? সর্বনাশ! বাবা জানতে পারলে যে কি করবে, যে আমি মেয়ের সাথে রাস্তায় ঝামেলা করছি। তাই পরিস্থিতি সামলাতে হবে। কি রে, কি ভাবছিস? চিনিস এই মেয়েকে? না না, কিভাবে চিনবো? আমি আরো ওনাকে দেখে মনে করেছি যে ও আমার কলেজ ফ্রেন্ডও। আমিও আপনাকে দেখে আমার কলেজের ফ্রেন্ড মনে করেছি। ও তাই? আচ্ছা, এখন চুপ করে বসে থাক। মায়ের কথা শোনার পর মেয়েটি আমার ভাবির ঘোমটা তুলে দিল। ভাইয়া অপলক ভাবে তাকিয়ে আছে, যেন তার পলকই পড়বে না এই জীবনে। আমি ভাবির দিকে না তাকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা যেন আমার স্বপ্নের রাজকুমারী। বারবার ওই দুই চোখে কেন যে বারবার হারিয়ে যায়। আমি যে মেয়েটার দিকে তাকাচ্ছি সেটা স্পষ্ট বুঝতে পারছে, তবু আমি তাকে মন দিয়ে দেখছি। কিছুক্ষণ পর মেয়েটা হঠাৎ করে উঠে গেল। কি, চলে গেল কেন? বিরক্ত হয়ে গেল নাকি? ধুর, আমিও না, এইভাবে কেউ কারোর দিকে তাকায় নাকি? হয়তো রাগ করেছে। কিছুক্ষণ পর আমার সব ভাবনা মিথ্যে প্রমাণ করে দিয়ে মেয়েটি আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। সে সবাইকে সার্ভ করে দিচ্ছে। আমি আবার তার দিকে তাকিয়ে আছি। সে আমার হাতে একটা শরবতের গ্লাস এগিয়ে দিল। এই নিন বিআই সাহেব, এটা পান করুন। সবাই খাওয়া শুরু করলো। মা ভাবির সাথে কথা বলছে, মেয়েটিও আমাদের সাথে কিছু খেলো। আমি যেই শরবতটা পান করেছি তখনই মনে হলো আমি মিষ্টি শরবত না খেয়ে মরিচের শরবত খেয়েছি। ঝালে তো জিভ পুড়ে যাচ্ছে। তাকিয়ে দেখি মেয়েটা মুচকি মুচকি হাসছে। তার মানে এটা ওর কারসাজি। কি হলো বিআই সাহেব, খাচ্ছেন না কেন? ভালো হয়নি? সবার সামনে ঝালে কথাও বলতে পারছি না, আবার খেতেও পারছি না। না, তবুও নিজেকে সামনে বলতে লাগলাম, না না, অনেক ভালো হয়েছে। তাহলে খাচ্ছেন না কেন? এই তো খাচ্ছি। এই বলে পুরো গ্লাস শরবত দ্রুত পান করে ফেললাম। মনে হচ্ছে পেটের থেকে সব বেরিয়ে আসবে। ঝালে জিভের পাশাপাশি পেটের সব জিনিস পুড়ে যাচ্ছে। সবার সামনে ঠিক মতো রিয়াকশন দেখাতে পারছি না। সবার সামনে থেকে উঠে বাইরে চলে আসলাম, আর একটা ঠান্ডা পানির বোতল কিনে পুরো বোতল সাবার করে দিলাম। তবুও ঝাল কমছে না। হাই রে ঝাল! হঠাৎ পিছন থেকে জানি কারো হাসি শুনতে পেলাম। তাকিয়ে দেখি ওই মেয়েটা দাঁড়িয়ে আছে আর জোরে জোরে হাসছে। কিন্তু আমিও পাগল, ওর হাসি দেখে আরো ক্রাশ খেলাম। শালার আজকে এত ক্রাশ খেলাম যে আমার পেট ভরে যাবে।
ওর মায়াবী হাসি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এইদিকে ঝালা যে জিভ পুড়ে যাচ্ছে সেই খেয়াল মনেই নেই। কেমন দিলাম বিআই সাহেব? আগে যাই দিয়েছেন না কেন মনে লাগেনি, বাট এখন যা দেখছি সেটা তো মনে লেগে গেছে। তা কি দেখলেন শুনি? আপনার মায়াবী হাসিটা, ওইটা পাগল করে দিয়েছে আমায়। আমাদের এখানে পাগলাগার নেই, তাই পাগল হয়ে আমাদের ঝামেলায় ফেলবেন না। এই পাগলামি চিকিৎসা গারদে করা যায় না, বরং মনে করা যায়। বাহ, আপনি তো ভালোই পটাতে পারেন দেখছি। তাহলে পটে যান আর আমার বাহুডোরে আবদ্ধ হন, আমি মনে মনে বললাম। কি বললেন? তা আমরা তো আত্মীয় হলাম, বাট কেউই তো কারোর পরিচয় জানি না। আমার পরিচয় জেনে লাভ নেই, পরে জেনে দিন। সেটা না হয় জেনে নেব। ঝাল কি কমেছে নাকি? এই বলে মেয়েটা আবারও হাসতে শুরু করলো। কমেছে, বাট তা আপনি কমিয়েছেন। আমি আবার কিভাবে করলাম? সেটা না হয় পরেই বলবো। চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। একটু পথ যাচ্ছি। তা আমার আপুকে কেমন লেগেছে? আমি তো ভাবিকে দেখিনি। অন্ধ নাকি? আপনার সামনেই তো এতক্ষণ বসেছিল। তাহলে আমি তো ওনাকে দেখিনি, দেখেছি তো আরেকজনকে। কাকে দেখেছেন? সেটাও পরে না হয় বলবো। ওকে বললেন, এখন চলেন বাসায় যাই। চলেন। বাসায় ঢুকে বাবা মায়ের সামনে গেলাম। কি রে, কই গিয়েছিলি? এই তো একটু বাইরে গিয়েছিলাম, কল এসেছিল তাই। ওকে, এখানে বস। ভাইয়া কই? তোর ভাবির সাথে আলাদা করে কথা বলতে গেছে। কি রে, তোর ভাবিকে পছন্দ হয়েছে? অনেক। আর পাশের মেয়েটাকেও। না না, অনেক পছন্দ হয়েছে আমার। অনেকক্ষণ হলো ভাইয়া গেল, আসা তো কোনো নামই নেই। এইদিকে আমি মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছি, নামটাও তো জানা হলো না। কিছুক্ষণ পর ভাইয়া আসলো। কি রে, মেয়েকে পছন্দ হয়েছে? ভাইয়া কিছু না বলে চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। আরে বাবা, ভাইয়া চুপ মানে বুঝতে পারছো না তুমি? তাহলে হাবিবের পছন্দ হয়েছে। সবাই মিলে ভাইয়ার বিয়ে ঠিক করেছে 3 দিন পর। তারপর ওখান থেকে আমরা সবাই চলে আসার সময় হয়ে গেছে। আমি মেয়েটিকে দেখার জন্য বাইরে চলে আসলাম, এসেই চারদিকে খুঁজতে লাগলাম। খোঁজা লাগবে না, আমি আপনার পেছনে। মেয়ের কণ্ঠ শুনে পিছনে তাকালাম, দেখি মেয়েটা পিছনে দাঁড়িয়ে আছে। আমি তো আপনাকে খুঁজছি না, আমি তো বাইরে এসেছি এমনি। থাক, আর মিথ্যা বলতে হবে না। আপনার চোখ তো বলে দিচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন। বাহ, আপনি আবার চোখের ভাষা বুঝতে পারেন নাকি? পারি। তাহলে তো আমার চোখ আরো অনেক কিছুই বলছে, সেটা কি বুঝতে কষ্ট হচ্ছে? ওই যে আপনাকে ডাকছে। মুখের কথা ঘোরাচ্ছেন ভালো কথা, বাট মনের কথাগুলো কিভাবে ঘোরাবেন? এই কথা বলতে মেয়েটা হাসতে হাসতে চলে গেল। আমি সারা জোগাড়ের মতো মেয়েটার যাওয়া দেখতে লাগলাম। বাবা মাকে গাড়িতে তুলে পাঠিয়ে দিলাম, আর আমি আর ভাইয়া আলাদা আলাদা গাড়ি করে চলে আসলাম। সারা রাস্তায় আমি আর ভাইয়া কোনো কথা বলিনি। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে রইলাম আর মেয়েটার কথা ভাবছি। হঠাৎ তানভীর কল দিল। তানভীর হলো আমার বেস্ট ফ্রেন্ড। কিরে, হঠাৎ কল দিলি যে? কি রে, তুই গ্রামে আসলি বাট একবার জানালিও না। শালা, একটু বিজি ছিলাম তাই তো কল দিতে পারিনি। দোস্ত, তুই একটু দেখা কর। হঠাৎ দেখা করবো কেন? অনেকদিন তোকে দেখিনি, তাই একটু আয়, দেখা করব। আচ্ছা আচ্ছা বেশ, নদীর পাড়ে চলে আয়। ওকে, আসছি। আমি আর দেরি না করে চলে গেলাম তানভীরের কাছে। কি রে, কি খবর? এই তো ভালো, তোর কি খবর বল? ভালো। আমাদের খবর তো নেওয়ার মতো সময় নেই তোর কাছে। ভাই আসলে তা না, ভাইয়ার বিয়ে তো তাই একটু বিজি থাকছি আর কি। তা ভাবিকে দেখলি? না রে, ভাবিকে তো ভালো করে দেখতে পারিনি, তবে একটা মেয়েকে দেখেছি। প্রেমে পড়লি নাকি মেয়েটার? হয়তো। ওর সাথে প্রথম দেখা হয়েছে রাস্তায়, পরে জানতে পারি যে ও নাকি ভাবি ছোট বোন। তাহলে তো ভালোই, আমরা একটা ট্রিট পাবো। আগে প্রেম করার সুযোগ পাই, তারপর না হয় ট্রিট দেবো। না, সেটা হবে না। তুই ছেলে কাউকে পছন্দ করিস না, এখন যেহেতু কাউকে পছন্দ করেছিস তাহলে ট্রিট দিবি। আচ্ছা দিব পরে। তা তোর জিএফের কি খবর? এই তো চলছে আমাদেরটা। দোস্ত, ভাবছি মেয়েটাকে সরাসরি মনের কথাগুলো বলে ফেলবো। এই কাজ ভুলেও করবি না, আগে ভালো করে খোঁজ খবর নে, তারপর নয় ভাবা যাবে। সেটাই। এইভাবে তানভীরের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। বাসায় ফিরছি ভয় ভয়, জানি না আজকে বাসায় বাবা যে কি করে আমার। আজ মনে হয় আজ তো রাখবে না, এইসব ভাবছি। আর বাসার গেট দিয়ে আস্তে আস্তে প্রবেশ করছি, দেখি দরজাটা খোলা। খুশি হয়ে যেই রুমের দিকে যাব, অমনি ওইখানে দাঁড়া। বাবার কণ্ঠ পেয়ে দাঁড়িয়ে রইলাম। আজ মনে হয় আমাকে মেরেই ফেলবে রে। ভয়ে ভয়ে বাবার দিকে তাকালাম।
কি হয়েছে বাবা? আজ বিকেল থেকে কই ছিলি? ফ্রেন্ডদের সাথে ছিলাম। এতক্ষণ কি করেছিস? আম, আসলে অনেকদিন পর আসলাম তো, তাই তো ওরা ছাড়তেই চাচ্ছিল না। ওকে, নিজের ঘরে যা, আর কোনোদিন এই কাজ করবি না। ওকে বাবা। রুমে এসে দেখি ভাইয়া কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখেই মোবাইলটা রেখে দিল। কার সাথে কথা বলছে যে আমি থাকলে বলা যাবে না। কলেজের এক ফ্রেন্ড। তা আমাকে দেখে রেখে দিলা কেন? এমনি কথা, শেষ তো, তাই রেখে দিয়েছি। আহ, কিরে বাবা, তোকে উত্তম মধ্যম দেয়নি? কেন? বাবা আমাকে মারতে যাবে কেন? বাবা তোর উপর যেভাবে রেগে আছে, ভেবেছিলাম যে আজকে তোকে ফুস করে দেবে। আরে দূর, বাবাকে কে ভয় পায়? আমি তো ভয় পাই না। তুই এত বাবাকে ভয় পাস কেন? হ্যাঁ, থাক, আরে তো বাহাদুরি করতে হবে না, এখন খেতে চল। চলো। সবার সাথে বসে খাবার খেলাম। খাবার খেয়ে আমি আর ভাইয়া এক রুমে চলে আসলাম। কিরে, তুই কি আজকেও আমার সাথে ঘুমাবি? এই কয়দিন তোর সাথে ঘুমাবো। কেন? না, আজকে ভালো লাগছিল না, তাই ভেবেছিলাম একা ঘুমাবো। তুই আর 3 দিন পর ভাবির সাথে ঘুমাবি, তাই এই কয়দিন তোর সাথে শেষবারের মতো ঘুমাবো রে। ওকে, তাহলে ঘুমিয়ে পড়। গুড নাইট। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে কারো ফিস ফিস করে কথা বলার শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি ভাইয়া পাশে নাই, বারান্দায় দাঁড়িয়ে আছে আর কথা বলছে। ব্যাপারটা দেখার জন্য আমি ভাইয়ার পিছন দাঁড়ালাম। ভাইয়ার কথা বলার স্টাইল দেখে মনে হচ্ছে ভাবির সাথেই কথা বলছে। আমি ছো মেরে ভাইয়ার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলতে লাগলাম, হ্যালো ভাবি, কেমন আছেন? এই তো দেবর, ভালো আছি। তুমি কেমন আছো? কিভাবে ভালো থাকি বলেন ভাবি? এই যে আপনার একটা নিরীহ দেবর, এই দেবরটার একটা খবরও তো নিতে পারেননি। আমি তোমার ভাইয়াকে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম। তোমার ভাইয়া বলেছিল যে তুমি নাকি ঘুমিয়ে গিয়েছো। হ্যাঁ ঘুমিয়েছি, বাট ভাইয়া আমার কাছে মিথ্যা বলেছে। কি মিথ্যা বলেছে? আচ্ছা সেটা না হয় পরে বলবো। আচ্ছা বইলো। তা এত রাতে কিসের প্রেম করছেন? না সব প্রেম না হয় বিয়ের পরেই করেন, তা কি তোমার বুঝি হিংসে হচ্ছে? হচ্ছে তো। আচ্ছা আপনাকে একটা কথা বলবো। বলো। কিভাবে যে বলি। জানি তুমি রাহির কথা বলবা। রাহিটা আবার কি হলো? ও মা, যার সাথে আজ সারাদিন কথা বলেছিলে আমাদের বাসায়, আমার ছোট বোন রাহি। ওর নাম রাহি? ওর নাম রাহি। আচ্ছা আমি যে ওর কথা জিজ্ঞেস করবো তা আপনি কি করে জানলেন? বুঝি, আমি সব বুঝি। তা কারো বুঝছেন না। আচ্ছা ভাবি, রাহি কোথায় পড়ে? রাহি তো এবার অনার্সে উঠেছে বিশ্ববিদ্যালয়ে। ও আচ্ছা, ঘুমান তাহলে। ওকে দেবর, গুড নাইট। গুড নাইট। আমি কলটা কেটে দিয়ে ভাইয়ার দিকে রাগী ভাবে তাকিয়ে আছি। কিরে, এইভাবে তাকিয়ে আছিস কেন? খাওয়ার আগে কথা বলছিল ভবিষ্যতে, আর আমাকে বলছিল ফ্রেন্ডের সাথে কথা, তাই না? আসলে হ্যাঁ, মানে থাক, আর বলতে হবে না। আবার রাতে ঘুমানোর সময় মিথ্যা বলেছো তুমি। প্লিজ, তুই কাউকে বলিস না। আচ্ছা আচ্ছা বলবো না, আমার পকেট কিন্তু ফাঁকা। সকালে টাকা নিয়ে যাস, তবুও মুখ খুলবি না। আচ্ছা তাই হবে। হঠাৎ রাহির খবর জিজ্ঞেস করলি যে? ও ভাইয়া, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি বলবি বল। কাল দুপুরে তোমার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় একটা মেয়ে আমাদের গাড়ির সামনে আসছিল না? ওই যে মেয়ের উপর তুই ক্রাশ খেয়েছিলি, সেই মেয়েটা? হ্যাঁ ওই মেয়েটা আর কেউ না, ওই মেয়েটাই হচ্ছে রাহি। তুই কিভাবে জানলি? সেই মেয়েকে তোর শ্বশুর বাড়িতে, মানে ভাবির সাথে যে মেয়েটা ছিল, ওই মেয়েটাই হলো রাহি। তাহলে তুই শেষ পর্যন্ত আমার শালির প্রেমেই বললি? তোমার শালীরা আমার সাথে লাইন করিয়ে দাও না ভাই। আমি কিভাবে করাবো? তুই নিজে থেকে চেষ্টা কর। তোমার সাহায্য করতে হবে কিন্তু। সেটা দেখা যাবে। এখন গুড নাইট। এই বলে ভাইয়া ঘুমিয়ে গেল। আমিও ভাইয়ার পাশে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। নাস্তা করে এসে রুমে কতক্ষণ রেস্ট নিলাম। দুপুরে রেডি হতে লাগলাম, কারণ রাহির কলেজের সামনে যাব। তাই তানভীরকে কল দিলাম। কি রে, কল দিলি কেন? দোস্ত চল, আজকে তোকে আমার ক্রাশকে দেখাবো। তাই নাকি? কখন বের হবি? তুই রেডি থাক, তোকে তোর বাসার সামনে থেকে রিসিভ করে নেবো। ওকে, তুই তাড়াতাড়ি আয়।
আচ্ছা, কল কাটতে না কাটতেই ভাইয়া এসে হাজির। কিরে, কই যাচ্ছিস? সেটা না হয় আসার পরই বলবো। ওকে। তারপর আমি বাবার কাছে গেলাম। কিরে, কিছু লাগবে? বাবা, একটু গাড়ির চাবিটা লাগবে। গাড়ির চাবি দিয়ে এখন কি করবি? আসলে ফ্রেন্ডদের সাথে একটু এক জায়গায় যাবো তো, তাই। সময় বেশি নষ্ট করবে না। ওকে। এই নে চাবি। বাবার হাত থেকে চাবিটা নিয়ে গাড়িটা বের করলাম। বের করে তানভীরদের বাসার সামনে গেলাম। দেখি ও নিচে দাঁড়িয়ে আছে আর আমার জন্য অপেক্ষা করছে। আমি ওর সামনে গাড়িটা দাঁড় করালাম। উড়ে আয়। তানভীর গাড়িতে চেপে বসলো। কি রে, গাড়ি নিয়ে কই যাবি? তোর ভাবিকে দেখতে যাব। ও, তা কোন জায়গায় যাবি? ওর কলেজের সামনে যাব। ওকে, চল। আর কোনো কথা না বলে গাড়িটা ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণ পর রাহির কলেজের সামনে এসে দাঁড়া করালাম। ভাবি এই কলেজে পড়ে? এই কলেজেই পড়ে। আমাকে একটু দেখাস ভাবিকে। ওকে, আগে খুঁজে নি, তারপর। এখন তো ছুটি হওয়ার কথা, তাই না? সেটাই। কিছুক্ষণ পর কলেজ ছুটি হলো আর সবাই গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি দুই চোখ রাহিকে খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ দেখলাম রাহি কলেজ গেট দিয়ে বের হচ্ছে, সাথে ওর ফ্রেন্ডরাও আছে। সবার সাথে হাসতে হাসতে বের হচ্ছে। ওর হাসিতে যেন একটা আলাদাই জাদু আছে। ওই হলো রাহি, ওই নীল ড্রেস পরা মেয়েটা। আমি তানভীরকে বললাম। কই, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুই পরে দেখিস। আমি রাহির দিকে এক নজরে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর রাহির চোখের সাথে আমার চোখটা পড়ে গেল। সে দাঁড়িয়ে গেল আর আমার দিকে তাকিয়ে রইল। হঠাৎ সে আমার দিকে হাঁটা ধরলো। তার সাথে তার ফ্রেন্ডরাও আসছে। আরে বেয়াই সাহেব যে, কি খবর? এই তো ভালো। আপনার কি খবর? ভালো থেকে কেমনে? কয়েকদিন পর বোনকে নিয়ে যাবেন, তাই খুব কষ্ট লাগছে। আপনি চাইলে আপনাকেও নিয়ে আসতে পারি, আমি মনে মনে বললাম। কিছু বলবেন নাকি? না না, কিছু বলিনি। বলেছি যে কষ্ট তো একটু হবেই, কি আর করার। সেটাই তো। এইদিকে আসছেন কি আমাকে দেখার জন্য? রাহির এমন কথায় ভেবা চাকা খেয়ে গেলাম। তানভীর আর রাহির ফ্রেন্ডগুলো হাসতে লাগলো। আরে না না, আমি আপনাকে দেখার জন্য এখানে আসবো কেন? আমার একটু কাজ ছিল এখানে। তা কি কাজ শুনতে পারি? এ ছিল একটা কাজ, ও বলা যাবে না। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। ও হচ্ছে আমার বেয়াই, ভীষণ ঝগড়ুটে। আমি ঝগড়াটে? রাস্তায় আমার সাথে যা করেছিলেন তা আমার মনে আছে। থাক, আর বলতে হবে না। আপনি তো এখন বাসায় যাবেন, তাই না? চলেন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। না ঠিক আছে, আমি যেতে পারবো। আরে দূর, আসতে বলছি না, আসেন। ধন্যবাদ। তারপর রণবীরকে পিছনের সিটে বসিয়ে রাহিকে আমার পাশের সিটে বসালাম। তা আপনার জিএফ এর কি খবর? না, নেই। আজ পর্যন্ত কেউ বিএফ বানাইলো না আমাকে। আহারে বেচারা। তা আপনার বিএফ এর কি খবর? সে ভালো আছে, ইদানিং কাজের চাপ বেশি তো, তাই বিজি থাকছে বেশি। রাহির কথা শুনে জোরে ব্রেক চেপে ধরলাম, যার কারণে রাহি আর তানভীর অনেক ভয় পেয়েছে। আপনার বিএফ আছে? আপনি এভাবে গাড়ি থামালেন কেন? আমি আগে যেটা বলছি সেটা উত্তরটা দেন। আছে, এইবার চলুন। আমি কোনো কথা না বলে চুপচাপ ড্রাইভিং করতে লাগলো। কি হলো, কিছু বলছেন না কেন? এই যে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। ড্রাইভিং করার সময় চুপ থাকবেন। রাহি আর কোনো কথা বললো না। রাহির বাসার সামনে এসে তাকে নামিয়ে দিলাম। রাহি কিছু বলতে যাবে, ঠিক তখন আমি গাড়িটা চালানো শুরু করলাম। লুকিং গ্লাস দিয়ে রাহির অবাক হওয়া মুখটা দেখা যাচ্ছে। কি রে, কি হয়েছে তোর? দেখছিস না কি বলে গেল? ওর নাকি বিয়ে আছে। থাক, মন খারাপ করিস না। তুই হয়তো ভুল মানুষকে ভালোবেসেছিস। জীবনে কাউকে পছন্দ করলাম না, আর যাকে করেছি সে নাকি অন্য কারো। এইসব নিয়ে ভাবিস না, এখন চল। আমি তানভীরকে নামিয়ে দিয়ে আমার বাসার সামনে এসে পড়লাম। রুমে এসে দেখি ভাইয়া রুমে নেই। আমি এসে মুখ গুজে শুয়ে রইলাম। এমন সময় ভাইয়া আসলো। কিরে, তোর কিছু হয়েছে? না, কিছু না। আরে বলবি তো আমার কাছে। আমি আজকে কলেজে গিয়েছিলাম রাহিকে দেখার জন্য। গিয়েছিস, ভালো কথা। তারপর কি হলো? তাকে ড্রপ করিয়ে দিয়ে আসার সময় বিভিন্ন কথার সময় সে বলছিল তার নাকি বিয়ে আছে। তাই নাকি? তাহলে ভুল মেয়েকে পছন্দ করেছি আমি। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। ভাইয়া চলে গেল। আমি আগের মতোই শুয়ে রয়েছি। দুপুরেও কিছু খাওয়া হলো না। এই নে, তোর ভাবি তোর সাথে কথা বলবে। না, আমি কথা বলবো না, ভালো লাগছে না। আরে নে, দেখ কি বলে। আমি ভাইয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে কানে ধরলাম। ভাবি বলেন। কি হয়েছে আমার দেবরের? আপনার বোনের নাকি বিয়ে আছে। এই কথা তোমাকে কে বলেছে? রাহি নিজেই তো বলেছে। সে তোমার সাথে মজা করেছে, তার কোনো বিএফ নেই। কি? সত্যি ভাবি? সত্যি নেই? না নেই, সে তোমাকে বোকা বানিয়েছে।
ওকে ভাবি, ধন্যবাদ। একটা খুশি সংবাদ দিয়েছেন আপনি এতক্ষণে। তা তোমার নাকি মন খারাপ? খারাপ ছিল, বাট এখন অনেক খুশি। তুমি যে রাহিকে ভালোবাসো আমি সেটা জানি। তুমি কি পারবে যে রাহির মনে জায়গা করে নিতে? চেষ্টা করতে তো আর অসুবিধা নেই। সেটাই। আচ্ছা ভাবি, প্লিজ রাহির নাম্বারটা দেন না আমাকে। দিব, এক শর্তে। আগে বলো রাজি কি না। কি শর্তে? রাহি যেন জানতে না পারে আমি তোমাকে এইসব বলেছি। না, জানবে না। আপনি নাম্বারটা দেন। ওকে, আমি তোমার নাম্বারে মেসেজ করে দেব। আমার নাম্বার কই পেয়েছেন? তোমার ভাইয়া থেকে নিয়েছি। ওকে, প্লিজ একটু তাড়াতাড়ি দেন। হ্যাঁ, করছি। নেন, ভাইয়ের সাথে কথা বলেন। যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হয় আমি আপনার সাথে প্রেম করছি। ভাইয়া দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে বললাম, এই নাও তোমার জানের সাথে কথা বলো। ভাইয়া হাত থেকে মোবাইলটা নিয়ে আবার কথা বলা শুরু করে দিল। আমি এইদিকে খুশিতে লাফাচ্ছি। ছাদে গিয়ে তানভীরকে কল দিলাম। দোস্ত, অনেক খুশি না আজকে। ঘটনা কি? একটু আগে দেখলাম মন খারাপ, আবার এখন খুশিতে লাফাচ্ছিস, কারণটা কি? আরে দোস্ত, রাহি মিথ্যে বলেছিল, ওর কোনো বিএফ নেই। তাই নাকি? তাহলে তো ভালোই। তা কে বলেছে তোকে? ভাবি বলেছে। তুই চালিয়ে যা, যতদিন পর্যন্ত তোকে বুঝতে পারবে ততদিন পর্যন্ত ওর পিছনে লেগে থাক। সেটাই করতে হবে। আচ্ছা দোস্ত, একটু বিজি আছি। ওকে, পরে কথা বলি। ওকে, বাই। কল কেটে দিয়ে ছাদে দাঁড়িয়ে রইলাম ভাবির মেসেজের অপেক্ষায়। প্রায় 30 মিনিট ধরে অপেক্ষা করে আছি মেসেজের অপেক্ষাতে। না, আর ভালো লাগছে না, আর অপেক্ষা করতে পারবো না। ভাবি হয়তো ভুলে গেছে। নিচে চলে আসলাম। রুমে এসে দেখি ভাইয়া এখনো ভাবির সাথে কথা বলছে। এইটা দেখে মেজাজটা বিগড়ে গেল। এই জন্য তো ভাবি আমাকে রাহির নাম্বারটা দিতে পারছে না। ভাইয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে আমি কথা বলতে শুরু করলাম। ও ভাবি সাহেবা, অনেক প্রেম করেছেন, আর না কালকের জন্য কিছু রাখেন আর আমাকে তাড়াতাড়ি মেসেজটা করেন। এই বলে কলটা কেটে দিলাম। তোর কি কোনো জ্ঞান ট্যান কিছু নাই নাকি? কেন? আমি আবার কি করলাম? সারাদিন তো কিসে প্রেম? হ্যাঁ, এই 2 দিন পর তো তোর বিয়ে, তারপর না হয় প্রেম করবি। এইগুলো বলে রুম থেকে বেরিয়ে গেলাম। ভাইয়া অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো। চেক করে দেখি একটা নাম্বার সেন্ড করলো। তাড়াতাড়ি আমি নাম্বারটা সেভ করলাম, রাহি যার নাম দিয়ে। মন যাচ্ছে এক্ষুনি কল দিই, কিন্তু না, সময় হলো তো। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তাই আর কল দিলাম না। না। রাতে সবার সাথে খাবার খেতে বসলাম। ইমন, কাল থেকে তোর দায়িত্ব শুরু। কিসের দায়িত্ব? সে কি? তোর ভাইয়ের বিয়ে, আর তুই জানিস না কিসের দায়িত্ব? ও, বিয়ের দায়িত্ব? জানি তো সব। আর নিজের ভাই বলে কথা, দায়িত্ব তো নিতেই হবে। আশা করি তুই তোর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবি। ইনশাআল্লাহ। আর কোনো কথা না বলে চুপচাপ খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে কিছুক্ষণ একটা বই পড়লাম। ভাইয়া এসে পাশে বসলো। ভাইয়া, আজকে অন্য রুমে গিয়ে ঘুমাও। সাবাস, এই না হলে আমার ভাই। আমি জানি তুই আমাকে সাপোর্ট করছিস। ঘুমাও বা নইলে ভাবির সাথে প্রেম করো, সেটা তোমার ব্যাপার। ভাইয়া উত্তর না দিয়ে আরেক রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে সবাই ঘুমিয়ে পড়লো। রাহিকে কল দিলাম। রিং হচ্ছে, বাট রিসিভ করছে না। কলটা কেটে গেল। আবারও চেষ্টা করি। দিলাম আরেকবার কল। এইবার রিসিভ করে মিষ্টি কণ্ঠে বলতে লাগলো, হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনাকে চিনি। আপনার পরিচয় দিন, তাহলে চিনব। পরিচয় দিলেও চিনবেন না, কারণ আপনি আমাকে দেখেছেন, বাট পরিচয় দিলেও ইচ্ছে করে চিনবেন না। মানে বুঝলাম না আপনার কথা। বোঝা লাগবে না। তা এত রাতে জেগে কি করছেন? আমি কি করছি না করছি সেটা আপনাকে বলতে যাব কেন? বলতে হবে, কারণ কয়দিন পর তো আপনি আমার ঘরে আসবেন, তাই বলতে হবে। আপনার ঘরে আসবো মানে? এত মানে মানে খুঁজছেন কেন আপনি? দেখুন, আপনি যদি ক্লিয়ার করে না বলেন যে আপনি কে, তাহলে কিন্তু আমি কল কেটে দেবো। কল কাটবেন ঠিক আছে, কিন্তু নিজেকে বাঁচাবেন কিভাবে? নিজেকে বাঁচাবো মানে? যদি আমার এই নাম্বারটা ব্লকে যায় তাহলে আপনার দিন আমি পরাধীন বানিয়ে দেবো। কি সাহস আপনার আমাকে কল দিয়ে আবার আমাকে হুমকি দিচ্ছেন? দিচ্ছি তো। সামনে পেলে মেরে হাড়গুড় ভেঙে দেবো, চেনেন আমাকে? ওরে শালা, মেয়ে বলে কি? এইভাবে ফোনে যে হুমকি খেতে হয় এটা রাহির কাছ থেকে শিখলাম। আপনি তো এই বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমি জানি সেটা। এ কি, আপনি কিভাবে জানেন যে আমি ওইখানে পড়ি? কি হলো বলুন? আপনার ব্যাপারে অনেক কিছুই জানি, তাই ভালোর জন্য বলছি যে নাম্বারটা ব্লক দেওয়ার চেষ্টাও করবেন না। আচ্ছা, করবো না।
আজকের মতো বাই, পরে আবার কল দেবো। ওকে, বাই। কলটা কেটে দিয়ে রুমে দরজা আটকিয়ে খুশিতে নাচতে লাগলাম। ভাবিকে একটা কল দিলাম, দেখি নাম্বারটা ব্যস্ত। আমার ভাই এতক্ষণ যে কিভাবে কথা বলে আল্লাহই ভালো জানে। রাতে খুশিতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আজকে ভাইয়ের গায়ে হলুদ, চারিদিকে বাড়ি সাজানোর কাজ চলছে, আর সেই কাজে তদারকি করছি আমি, কারণ এটা বাবার আদেশ। চারিদিকে কাজ ঠিক মতো হচ্ছে কিনা সেই বিষয়ে নজর রাখছি। পুরো কাজ শেষ করতে করতে দুপুর হয়ে গেছে। এরই মধ্যে বাড়িতে মেহমান এসে ভরে গেছে। কাজ শেষ করে সবাই একসাথে খাবার খেলাম। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছি, তাই বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুম লেগে আসলো। কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন আমার বুকের উপরে শুয়ে আছে। চোখ মেলে তাকিয়ে দেখি ফারিয়া আমার বুকের উপর শুয়ে আছে। ওকে দেখে আমি জোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিই। ও দূরে গিয়ে ছিটকিয়ে পড়ে যায়, আর আমার ব্যবহারে খুব অবাক হয়ে তাকিয়ে আছে। তুই আমার রুমে আসিস কেন? দেখলাম তুমি ঘুমে, তাই এসেছি তোমার ঘরে। ঘরে এসেছিস ভালো কথা, তাই বলে কি আমার বুকের উপর ঘুমিয়ে থাকবি নাকি? ভালোবাসার মানুষের বুকে ঘুমালে কোনো দোষ নেই। দেখ, আমি তোকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোকে ভালোবাসি না। কেন? আমার মাঝে কি নাই যে তুমি আমাকে পছন্দ করো না? দেখ, তোকে পছন্দ করতে হবে এটা কোনো বই লেখা নেই। আর কোনোদিন যদি দেখি যে এরকম কিছু করেছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। যা করার করে নিও, আমি তো তোমাকে ভালোবাসবই। ধুর, যত সব। এই বলে আমি বেরিয়ে গেলাম রুম থেকে। বাইরে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আলোকসজ্জাতে বাড়িটাকে অন্যরকম লাগছে। চারিদিকে আনন্দ মুখরিত পরিবেশ, সবাই চারদিকে মজা করছে। তানভীরকে কল দিয়ে বাড়িতে আসতে বলেছি। এইভাবে বাড়ি থেকে চারদিক থেকে দেখতে দেখতে ভাইয়ার হলুদের সময় হয়ে গেছে। এরই মাঝে তানভীরও এসে গেছে। আমি আর তানভীর গিয়ে হলুদের অনুষ্ঠানে গেলাম। সবাই ভাইয়াকে হলুদ লাগাচ্ছে, আর আমি এইদিকে ছবি তুলছি সবার। হঠাৎ ফারি আমার ক্যামেরার সামনে আসলো। কিরে, তোর আবার কি হলো? আমার কয়েকটা ছবি তোলো প্লিজ। তানভীর, এইদিকে আয় তো একটু। কি হয়েছে বল। ওর কয়েকটা ছবি তুলে দিত। না, আমার ছবি তুমি তুলবে। আমার একটু কাজ আছে, তাই আমাকে যেতে হবে। এই বলে আমি একপাশে চলে আসলাম। ফারিয়াটা হলো আমার মামাতো বোন, আমার থেকে 3 বছরের জুনিয়র। জানি না কি দেখে আমাকে ভালোবাসে, সারাদিন খালি আমার পিছনে পড়ে থাকে। একটু পর আমি গেলাম ভাইয়াকে হলুদ লাগানোর জন্য। হঠাৎ আমার সাথে ফারিয়া স্টেজে উঠলো হলুদ লাগানোর জন্য। আমি ভাইয়াকে হলুদ লাগাচ্ছি, পাশাপাশি ফারিয়াও ভাইয়াকে হলুদ লাগাচ্ছে। হঠাৎ ফারিয়া আমার মুখে হলুদ লাগাবে, ঠিক তখনই আমি ওর হাত ধরে ফেলি। ফারিয়া খুব অবাক হয়, সাথে উপস্থিত মেহমানরাও কিছুটা অবাক হয়। আমি ভাইয়াকে মিষ্টিমুখ করিয়ে চলে আসলাম একটা নিরিবিলি জায়গায়। রাহির কথা খুব করেই মনে পড়ছে, তাই তাকে কল দিলাম। আপনি আবার কল দিয়েছেন? কেন, আমি কি কল দিতে পারি না নাকি? পারলেও আমাকে দেবেন না। আমি আমার ভালোবাসার মানুষকে কল দেবো, তাতে আপনার কি? এই, কি আপনার ভালোবাসার মানুষ? কেন আপনি? আমি তো আপনাকে প্রতিদিন স্বপ্নে দেখি। স্বপ্নে দেখি কি ভালোবাসার মানুষ হয়ে যায় নাকি? জানি না, তবে আপনি আমার ভালোবাসার মানুষ হয়ে গেছেন। ফালতু কথা রাখেন, আমার অনেক কাজ আছে, বাই। কি নিয়ে এত ব্যস্ততা? বোনের বিয়ে নাকি? আপনি কিভাবে জানলেন যে আমার বোনের বিয়ে? আপনি তো এখন বোনের গায়ে হলুদ লাগালেন, তাই না? আচ্ছা, আপনি কে যে আমার এত কিছু জানেন? আমার পরিচয় আমি পরে দেবো। আপনি কিভাবে বুঝলেন যে আমার বোনের বিয়ে? আমি আরো অনেক কিছুই জানি। আপনার নাম রাহি, তাই না? আপনি আমার নামও জানেন? জানি। ভালোবাসার মানুষের নাম না জানলে আর কিসের প্রেমিক আমি? আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে কিসের জোরে নিজেকে প্রেমিক দাবি করছেন? কয়দিন পরই আমি আপনার মনে জায়গা করে দেবো। আচ্ছা ভাই, আমার অনেক কাজ আছে। ওকে ভাই, লাভ ইউ। ইডিয়েট। এই বলে কলটা কেটে দিল। ওর এই ইডিয়েট কথাটা শুনে না আমার খুবই হাসি পাচ্ছে। হঠাৎ পিছন থেকে কেউ একজন কাঁধে হাত দিল। পিছনে তাকিয়ে দেখি ফারিয়া দাঁড়িয়ে রয়েছে। কিরে, তুই এখানে কি করছিস? আগে বলো, তুমি কি করছো এখানে? আমি তো এমনি এসেছি। কার সাথে কথা বলছিলে? তোকে কেন বলতে যাব আমি কার সাথে কথা বলছি? ফারিয়া কোনো কথা না বলে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে চেক করতে লাগলো। রাহি জান কে? সে আমার ভালোবাসা, মানে আমার জান। না, এই হতে পারে না। তুমি শুধু আমার, আর কারো না। দেখ ফারিয়া, পাগলামি করিস না, তুই আমার বোন হোস। আমি তোমার মামাতো বোন, তাই তুই শরীয়ত মোতাবেক আমাকে বিয়ে করতে পারবি। তোকে বিয়ের করার কথা তো প্রশ্নই ওঠে না। কেন?
আমাকে বিয়ে করতে পারবা না কেন? কারণ আমি রাহিকে ভালোবাসি। ভুলে যাও রাহিকে। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসবে। সেই দিনটা কোনোদিনও আসবে না। দেখ, তোর প্রতি আমার কোনো অনুভূতি আসে না, তাই আমি সরি। আমি এত কিছু বুঝি না। তুই আমাকে ভালোবাসবি, এটাই শেষ কথা। মরে গেল না, এই বলে আমি চলে আসলাম। সবার সাথে ছাদে বসে খিচুড়ি খেলাম। আমি তানভীরের সাথে খেলাম। আচ্ছা, মেয়েটা কে রে? কোন মেয়ের কথা বলছিস তুই? আরে ওই মেয়েটা যে তোকে ছবি তুলে দিতে বলেছে, সে মেয়েটা। ও হচ্ছে আমার মামাতো বোন। ও মনে হয় তোকে ভালোবাসে, তাই না? সেটাই তো জ্বালা আমার, ও আমার পিছনে পড়ে আছে। তুই ওকে সব বলে দে যে তুই রাহিকে পছন্দ করিস। জানে সে, তাও আমার পিছনে পড়ে আছে। দেখ কি করবি। আচ্ছা, তুই কিভাবে জানলি যে ফারিয়া আমাকে পছন্দ করে? ও তোর সাথে যেভাবে ঘষাঘষি করে, এতে আমি না বরং সবাই সন্দেহ করবে। করুক, তাতে আমার কি? আমি তো আর পছন্দ করি না। সেটাই। দোস্ত চল, ঘুম আসে খুব, ঘুমাবো। চল, আমারও আসছে। আমি আর তানভীর চলে আসলাম আমার রুমে। দুজনে ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাব এমন সময়ই গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম কেমন হলো তোমার? ভালোই হয়েছে। আমাকে জিজ্ঞেস করবে না আমার ঘুম কেমন হয়েছে? না, দরকার নেই, আশা করি ভালো হয়েছে। মোটেও ভালো হয় নাই। সারা রাত তোমাকে নিয়ে ভেবেছি, তাই আর ঘুমানোর সময় পাই নাই। ভালো কথা। কি ভালো? কিছু না, আমাকে যেতে হবে। আমি গিয়ে ফ্রেশ হব। ওকে যাও। আমি ফ্রেশ হতে চলে আসলাম। ও মা, দেখি মেহম্মদের ঠেলাঠেলি হচ্ছে ফ্রেশ হওয়া নিয়ে, তাই বাধ্য হয়ে বাইরে চলে আসলাম আর পুকুর থেকে ফ্রেশ হয়ে নিলাম। সবার সাথে বসে নাস্তা করলাম। বাবা নাস্তা করেনি, কারণ দায়িত্বের কারণে ঠিক মতো খাবার খেতে পারছে না। কিছুক্ষণ পর ভাই আমাকে ডাক দিল। কি হলো, ডাকছো কেন? এখন কি ডাকার সময় নাকি? কেন, তুই বিজি নাকি? আমি আমার কথা বলছি না, বলছি তোমার কথা। আমার কথা মানে? এত কিছু জানতে হবে না, আগে বলো ডাকছো কেন? দেখ না, বাবা শেরওয়ানি আর পাজামা দিয়ে গেল, কিন্তু ওদের জন্য পারছি না। দরজার সামনে তাকিয়ে দেখি ভাবি সহ আরো কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে। ওরা আবার কি করলো? যখনই ড্রেস পরতে যাব ঠিক তখনই ওরা ভিতরে আসছে। আচ্ছা, ওকে ওকে, আমি দেখছি ব্যাপারটা। তারপর আমি ভাবি আর মেয়েগুলোর কাছে গেলাম। কি হয়েছে ভাবি সাহেবরা, এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। ভাই আমার কথায় তো পুরো অবাক হয়ে যায় আর রাগ হতে থাকে। না না, আমরা বাহিরে ঠিক আছি। আরে না না, দেখবেন ভালো কথা, ভিতরে এসে ভালো করে দেখেন, বাইরে ভালো দেখা যায় না। তারপর ভাবি আর মেয়েগুলো ভিতরে আসলো। ভাইয়া একটু শোন তো। বল। তুই এখন মোবাইলটা বের করে অ্যাক্টিং করবি যে বাবা তোমাকে কল দিয়েছে আর তোমাকে যেতে হবে। তুমি বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, বাকিগুলো আমি করছি। আমি ফিস করে ভাইয়ের কানে কানে বললাম কথাগুলো। আচ্ছা। ভাইয়া আমার কথা মতো অ্যাক্টিং করতে লাগলো। ভাইয়া কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। এইদিকে আমি কোনো মতে ভাইয়া শেরওয়ানি আর পায়জামা নিয়ে দৌড়ে বাইরে এসে দরজাটা বাইরে থেকে লক করে দিই। এইটা থেকে ভাইয়া বলতে লাগলো, তোর মাথায় কি বুদ্ধি রে? নে, কথা না বলে এগুলো পড়ে নে, নইলে বাবা আবার খেলাবে। তুই রেডি হবি না? এই তো আমি হচ্ছি তো। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। এসে আমার প্রিয় নীল ব্লেজারটা আর তার সাথে মিলিয়ে শার্ট প্যান্ট ইন করে পরিধান করলাম। রেডি হয়ে বাইরে আসলাম। দেখি সবাই এক গাড়িতে চেপে বসেছে আর তাদের গাড়িগুলো ছেড়ে দিল। একমাত্র আমি আর ভাইয়া তানভীর রয়ে গিয়েছি। হঠাৎ পিছন থেকে কেউ একজন কাঁধে হাত দিল। তাকিয়ে দেখি ফারিহা। কিরে, তুই যাসনি? না, আমি তোমাদের সাথে যাব, তাই ওদের সাথে যাই নাই। আমি তোকে আমাদের সাথে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, দেখা যাবে। দেখো তো আমাকে কেমন লাগছে। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, সুন্দরী লাগছে। তুমি তো আমার দিকে তাকাওনি, প্লিজ দেখে বলো। আমি এবার ওর দিকে তাকালাম আর বললাম, বাবা অনেক সুন্দর লাগছে। তোমাকেও আজকে অনেক স্মার্ট লাগছে। আমি আবার প্রেমে পড়লাম। ধুর। এই বলে আমি গাড়ির ড্রাইভিং সিটে বসলাম। ভাইয়া পিছনে বসলো। পারিয়া হঠাৎ আমার পাশে বসলো। এই, তুই এখানে বসেছিলি কেন? তাহলে কোথায় বসবো? তুই গিয়ে পিছনে বস। না, আমি এইখানে বসবো। বলেছি না পিছনে বসতে। ভাইয়া দেখো না কিভাবে আমাকে ধমকাচ্ছে। কিরে, তুই ওকে বকছিস কেন? ওকে পিছনে যেতে বলো।
থাক না, যেতে যখন চাইছে না আর জোর করিস না। ওকে, আমি ড্রাইভিং শুরু করে দিলাম। কিছুক্ষণ পর আমরা ভাইয়ার শ্বশুর বাড়িতে ঢুকলাম। পুরো বাড়িটাকে কি সুন্দর করে সাজিয়েছে। এমন সময় অনেকগুলো মেয়ে গেটে আটকে পড়লো। গাড়ি থেকে নেমে ওদের দিকে তাকালাম। একজনকে দেখে চোখটা জুড়িয়ে গেল। সে আর কেউ নয়, সে ছিল রাহি। বা তাকে তো দেখতে আজকে একদম অন্যরকম লাগছে, যেন চোখটাই সরাতে চাচ্ছি না। রাহি একটা নীল শাড়ি পরেছে। আমরা সবাই গাড়ি থেকে নামলাম। কি হয়েছে আপনারা? গেট আটকে রেখেছেন কেন এইভাবে? গেট দিয়ে প্রবেশ করতে হলে আমাদের খুশি করতে হবে। জোকস বললে খুশি হবেন তো? ওইসব জোকসে কাজ হবে না, আমাদের টাকা লাগবে। কত টাকা চাই আপনাদের? পুরো 10,000 টাকা। কি, এত টাকা তো আমি জীবনেও খরচ করিনি। এত কথা শুনবো না, টাকা দিলে যেতে দেবো, নইলে এখানে দাঁড়িয়ে থাকেন। ওকে ওকে, এই নেন টাকা। ওদের সাথে আর কোনো কথা না বলে টাকাটা দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে গিয়ে আমি এক কোণে বসে আছি, আর আমার সাথে তানভীর আর ফারিয়া বসে আছে। তুই আমাদের সাথে আসছিস কেন? এমনি আসছি। কেন আসতে পারি না নাকি? না পারিস না, এখন এখান থেকে যা। ওকে বাবা, যাচ্ছি। এই বলে ফারিয়া চলে গেল। আমি রাহির দিকে তাকিয়ে আছি। রাহি তার ফ্রেন্ডের সাথে কথা বলছে। আমি যে রাহির দিকে তাকিয়ে আছি এটা হয়তো রাহি বুঝতে পেরেছে। রাহি আমার সামনে আসলো। এইভাবে তাকিয়ে থাকলে তো চোখ খুলে পড়ে যাবে। পড়লে ক্ষতি কি, তবুও তাকিয়ে থাকবো। আজকে না আপনাকে অসাধারণ লাগছে। ধন্যবাদ, আপনাকেও আজকে খুব কিউট লাগছে, আবার স্মার্টও লাগছে। ধন্যবাদ। আপনি তো বাজিমাত করে ফেলেছেন। কিসের বাজিমাত? আপনাকে যখন আমার ফ্রেন্ডরা দেখেছে, ওরা তো আপনাকে নিয়ে বলা বলি করছে। তাই নাকি? তা আপনি কিছু বলেননি? না, আমি শুধু শুনছি। শুনলে তো হবে না, যদি কেউ মনে দরজায় করে দাঁড়ায় তাহলে দরজা খুলতে হয়। এটা কি জানেন না? কে আবার আমার মনে দরজায় করা নাড়লো? সেটা পরে জানবেন। আর আমাকে মিথ্যে বলছেন কেন? কি মিথ্যে বলেছি আপনাকে? আপনার তো বিএফ নেই, তাহলে মিথ্যে বলেছেন কেন? এই রে, ও কিভাবে জানতে পারলো যে আমার বিএফ নেই? ধরা খেয়ে গেলাম না তো? কি ভাবছেন, ধরা খেয়ে গেলেন তো? আমার কাজ আছে, আমি যাচ্ছি। এই বলে রাহি চলে গেল। আমিও যাওয়া দেখে মুচকি মুচকি হাসতে লাগলাম। তাহলে রাহি মিথ্যে বলছে? এইবার আমি ওকে নিজের করেই ছাড়বো। চেষ্টা কর, আমিও সাহায্য করব। ওকে, আজ ভাইয়ের বিয়েটাও হয়ে গেল। এখন আমরা ভাবিকে নিয়ে যাব আমাদের বাসায়। এইদিকে বাড়ির মধ্যে কান্না জুড়ে দিল। ভাবি কান্না করতে লাগলো, সাথে রাহিও তার বোনকে ধরে কাঁদতে লাগলো। রাহির কান্না দেখে আমার কাছে মোটেও ভালো লাগে। ওকে হাসি মুখে যতটা সুন্দরী লাগে, কান্না করলে ততটাই খারাপ লাগে। আমরা ভাবিকে গাড়িতে বসালাম, সাথে ভাইয়াও বসলো, আর তার পাশে রাহিও বসলো। হয়তো রাহি যাবে তার বোনের সাথে। মনে মনে খুব খুশি হতে লাগলাম যে রাহিকে দেখতে পাবো। গাড়িটা স্টার্ট করে দিলাম। বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছে প্রায়। আমি গাড়িটা রেখে ছাদে চলে আসলাম। সবাই বাসায় ভাবিকে ঘিরে ধরেছে। তানভীর তার জিএফ এর সাথে কথা বলছে। তুমি এইখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে খুঁজে ক্লান্ত। কেন আমাকে খুঁজছিস কেন? একা একা ভালো লাগছে না, তাই তোমার কাছে এসেছি। আচ্ছা, তোর কি এটা ছাড়া কোনো কাজ নেই আর? না, এইটা আমার শ্রেষ্ঠ কাজ। দেখ, এখন ভালো লাগছে না, তুই যা তো এখান থেকে। আচ্ছা, আমি তোমার কাছে আসতে চাইলে তুমি এমন আমাকে দূরে ঠেলে দাও কেন? কারণ তোকে আমার ভালো লাগলেও তোর ভালোবাসা আমার কাছে ভালো লাগে না, তাই দূরে ঠেলে দিচ্ছি। রাহি তোমাকে কি জাদু করলো যে তুমি ওর প্রেমে এত পাগল? এইটা ঠিক বলেছিস। এই জীবন থাকতে আমি রাহিকে ভালোবাসি, আর মরে গেলেও আমি রাহিকেই ভালোবাসি। তুমি কি আমাকে কোনো দিন বুঝবে না? সেই দিনটার কোনোদিন আসবে না। আর তোকে আমার খালি ভালো লাগে, কিভাবে ভালোবাসবো তোকে? আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি, তার কি হবে? এই সবটাই তোর আবেগ। আবেগ মুছে গেলে তুইও পরিবর্তন হয়ে যাবি। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি কোনোদিন পরিবর্তন হব না। তোর কথাগুলো আমার ভালো লাগছে না, তুই প্লিজ এখান থেকে যা। ফারিয়া চোখের পানি ফেলতে ফেলতে চলে গেল। হঠাৎ পিছন থেকে একটা শব্দ পেলাম। তাকিয়ে দেখি কেউ নেই। ধুর, হয়তো মনেরই ভুল। রাতে খাবার খেয়ে নিলাম। রাহির সাথে দেখা হলেও কথা বলিনি। কেন জানি হঠাৎ ভালো লাগছে না। রাতে কেন জানি না খুব ক্লান্ত লাগছে, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি ভাইয়া বাইরে দাঁড়িয়ে রয়েছে। তুমি আবার কখন ঘুম থেকে উঠলে? উঠেছি অনেক আগে। আজকে এত তাড়াতাড়ি ওঠার কারণ?
এমনি উঠেছি। এমনি নাকি অন্য কিছু? ধুর, তেমন কিছু না। আমি আর কিছু না বলে ফ্রেশ হয়ে আসার সময় রাহির সাথে দেখা। গুড মর্নিং। গুড মর্নিং। তা ঘুম কেমন হলো? বেশ ভালো হয়েছে। আপনার? আমারও ভালো হয়েছে। আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন, পরে কথা হবে। ওকে। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আজকে আমার বউ ভাত, তাই কিছু দায়িত্ব আমার কাছে এসে পড়েছে। চারিদিকে কাজগুলো খেয়াল করছি আর তদারকি করছি। এমন সময় রাহি একটা লাল ড্রেস পরে বের হলো। রাহিকে এক এক সাজে এক এক রকম লাগে, চোখ যেন তার থেকে সরতেই চায় না। তবুও জোর করে চোখ সরিয়ে একটু দূরে চলে আসলাম আর রাহিকে কল দিলাম। দেখলাম ও মোবাইলটার দিকে তাকিয়ে বিরক্ত ফিল করছে, তো ও রিসিভ করলো। এই, আপনার সমস্যা কি? আপনি এত কল দিচ্ছেন কেন? পরীকে কল না দিয়ে আমি কি জিনকে কল দেবো নাকি? পরি আর জিন মানে কি বোঝাতে চাইছেন? আপনাকে কাল নীল শাড়ি পরিধানে না খুবই সুন্দর লাগছিল। আপনি কি কাল আমাকে দেখেছেন? দেখেছি তো, আর এখনো দেখছি। আপনি কোথায়? আমি আপনার মনে আর মন থেকে সব দেখছি। এই, আপনি ফালতু কথা রেখে আমার সামনে আসেন। আপনি আজকে একটা লাল ড্রেস পরেছেন, যেটা আপনাকে মারাত্মক লাগছে। প্লিজ আপনি আমার সামনে আসুন। আসবো আসবো, সেদিনে আসবো যেদিন আপনাকে প্রপোজ করব। ওকে, বাই। আমি কলটা কেটে দিয়ে আবার কাজে মনোযোগ দিলাম। দূর থেকে রাহিকে খুব টেনশন দেখাচ্ছে, তাই ওর কাছে গেলাম। এমনিতেই দাঁড়িয়ে আছি। কি হয়েছে? আপনাকে এমন লাগছে কেন? কই, আমি তো ঠিক আছি, আমার তো কিছু হয়নি। দূর থেকে দেখলাম যে আপনি কার সাথে যেন কথা বলছেন, আর আপনাকে দেখে মনে হচ্ছে কি জানি কি ভাবছেন। আসলে একটা ছেলে বারবার কল দিয়ে আমাকে বিরক্ত করে, আমি কি করব বুঝতে পারছি না। কি? আপনাকে বিরক্ত করে? দেখি নাম্বারটা। রাহি তার মোবাইল থেকে নাম্বারটা দেখালো, আর এইদিকে আমি মুচকি মুচকি হাসছি। চেনেন এই নাম্বারটা? হ্যাঁ, একে তো আমি চিনি। কি চেনেন? তাহলে বলুন কে উনি? উনি এই এলাকার সব থেকে বড় খুনি। মিথ্যে কথা বললাম, আপনারা আবার সত্যি ভেবেন না জানো। এই কথা বলার পর রাহির মুখটা বাংলার 5-এর মতো হয়ে গেছে। কি? উনি খুনি? হ্যাঁ, তা নয় তো কি, উনি অনেকগুলো খুন করেছেন। কি? উনি খুন করেছেন? আরে শুধু তাই নয়, ওনার নামে তো অনেকগুলো মামলাও রয়েছে থানাতে। তাহলে তো আমি শেষ। কেন, কিছু বলেছে নাকি আপনাকে? কই না তো। উনি একবার যেই মেয়েকে ভালোবাসি বলে, তাকে সে নিজের করে নেয় যেভাবেই হোক। যদি মেয়েটা না করে দেয় তাহলে কি করে? এই কথা ভুলেও মুখ দিয়ে উচ্চারণ করবেন না। কেন? উচ্চারণ করলে কি হবে? একবার এক মেয়ে ওনাকে না করে দিয়েছে, তারপরে ওই মেয়েকে যে উনি কি করেছে তার বর্ণনা আমি দিতে পারবো না। থাক থাক, আর বলতে হবে না। এই বলে রাহি চলে গেল ঘরের ভিতরে, আর আমি জোরে জোরে হাসতে লাগলাম। কি রে, হাসছিস কেন? দোস্ত, দাদা আগে একটু হেসে নিস, তারপর বলছি। ধুর, বলবি তো কি হয়েছে। তাহলে সব শোন। তারপরে তানভীরকে রাহির সাথে ঘটে যাওয়া সব কাহিনীগুলো বলতে লাগলাম। ভাই তুই পারিস বটে। হয়েছে হয়েছে, অনেক এসেছি, তুইও থাক, আমি আসছি। কই যাস তুই? আমি তো রেডি হইনি, তাই ঘরে গিয়ে একটু রেডি হব। আমি ঘরে আমার রুমে আসতেই চোখ পড়লো ভাইয়ার ওপরে। দূর থেকে কাকে যেন ইশারা দিয়ে কথা বলতে লাগলো। আমি ভাইয়ার পিছনে দাঁড়িয়ে দেখি ভাইয়ার সামনে থাকা ভাবি কি ইশারা দিয়ে কথা বলছে। আমাকে পিছনে দেখে ভাবি চুপ হয়ে দাঁড়িয়ে গেল, কোনো ইশারা দিচ্ছে না। কিন্তু ভাইয়া তো আমাকে দেখেনি, তাই বারবার ইশারা দিয়েই যাচ্ছে। সারা রাত প্রেম করে বুঝি শখ মিটল না। আমার কথা ভাইয়াই পিছনে তাকালো। তুই এখানে কি করছিস? কেন, আমার আশা বারণ আছে নাকি? না, বারণ থাকবে কেন? যেইভাবে ইশারা করছো, না জানি কত মানুষ দেখেছে। বলিস কি? আচ্ছা, আর দেব না, আমি যাই এখান থেকে। ভাবির দিকে তাকিয়ে একটা জোগাড়ের মতো হাসি দিয়ে চলে আসলাম রুমে। এসে দেখি ফারিয়া আমার রুমে শুয়ে আছে। কি রে, তুই আমার রুমে কি করছিস? দেখছো না শুয়ে আছি। ঘুমাতে হলে অন্য রুমে ঘুমাগা, আমার রুমে কেন? কেন, এই রুমে ঘুমালে কোনো সমস্যা আছে? হ্যাঁ আছে, তুই এখন আমার রুম থেকে বের হ। যদি বের না হই তাহলে? জোর করে বের করে দেবো। রুম থেকে হয়তো বের করতে পারবে, বাট মন থেকে কিভাবে বের করবে? হ্যাঁ ধুর। এই বলে আমি ফারিয়ার হাত ধরে টেনে বের করে দরজা আটকে দিলাম। কিছুক্ষণ পর রেডি হয়ে বের হলাম। দেখি প্যান্ডেলে সবাই খেতে বসেছে। আমি আবারও কাজে তদারকি চালিয়ে যাচ্ছি।
কোথায় কি লাগবে না লাগবে সব আমি দেখাশোনা করছি। রাহি যেই টেবিলে বসেছে আমি বারবার সেই টেবিলের দিকেই যাচ্ছি, শুধু রাহিকে দেখার জন্য। এই যে বেয়ান সাহেব, খাচ্ছেন না কেন? কিছু লাগলে জানাবেন কিন্তু। আমি তো খাচ্ছি, কিন্তু আপনি বসছেন না কেন? দায়িত্বটা একটু কমবে, তারপর না হয় খাবো। আচ্ছা। শুধু রাহিকে বললে হবে? ভাবির দিকে কি চোখ পড়ে না নাকি? ভাবির কথায় আমি আর রাহি ভেবাচেকা খেয়ে গেলাম। নিজেকে সামলে নিয়ে বললাম, ও ভাবি সাহেব, আপনার কথা তো ভুলেই গেছি। এখনই যদি ভাবিকে ভুলে যাও, তাহলে যতদিন থাকবো এই বাড়িতে, তাহলে কিভাবে চিনবে? সরি সরি ভাবি, এখন বলেন আপনার কিছু লাগবে নাকি? না, আমার কিছু লাগবে না, তুমি খেয়ে নাও। পরে খাবো, আপনারা একটু খেয়ে নিন। এইভাবে সবাইকে খাওয়ানোর পর আমি তানভীর ভাইয়া আর বাবা সহ আরো অনেকে খেতে বসলাম। খাওয়ার পর আমি আমার রুমে চলে আসলাম। এসে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠলাম রাতে। ঘুম থেকে উঠে অবাক হয়ে যাই এই ভেবে যে আজ আমি এত দেরিতে উঠলাম। ধুর, দিনটায় অজান্তে চলে গেল। রাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারা ভরা খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়ালাম, মানে ছাদে। বাসার সবাইকে নিয়ে ব্যস্ত, আর তানভীর ব্যস্ত তার জিএফ কে নিয়ে। এ কি, আপনি একা একা কি করছেন? মেয়ের কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখি রাহি পিছনে দাঁড়িয়ে আছে। ও আপনি? কেন, অন্য কাউকে বুঝি আশা করেছিলেন? না না, সেটা না। তা এখানে একা একা দাঁড়িয়ে কি করছেন? এমনি তারা ভরা আকাশ দেখতে আমার ভালোই লাগে, তাই উপভোগ করছি। ও ভালো। তা আপনি কি করছেন? আমারও আপনার মতো একই অবস্থা। আচ্ছা আচ্ছা। তা আজকে তো ভালোই ঘুমিয়েছিলেন। শুয়েছিলাম সামানোর জন্য, বাট রাত হয়ে যাবে সেটা কখনো ভাবিনি। যেভাবে বলছেন মনে হয় অসাধ্য সাধন করে ফেলেছেন। অসাধ্য সাধন তখনই করতাম যখন কাউকে কাছের সাথী হিসেবে পেতাম। কাউকে বুঝি পাননি? না, তেমন কাউকে পাইনি, বাট একজনকে খুব করে চাচ্ছি, বাট পাচ্ছি না। তা কাকে যাচ্ছেন খুব? আছে, আজকে রাহির সাথে গ্রাম দেখতে যাব, তাই একটু আনইজি ফিল লাগছে। শালা তুই যে ভীতু এটা জানতাম, বাট এত যে ভীতু এটা জানতাম না। হয়েছে, থাক, আর ছোট করতে হবে না। রাহির সাথে থাকবি ভালো কথা, কিন্তু এতে ভয় পাওয়ার কি আছে? ভাবছি আজকে মনের কথা বলবো, এটা ভেবে খুবই ভয় করছে। আরে দূর, ভয় কিসের? প্রপোজ করতে কোনো ভয় নেই, সাহসের সাথে করবি। এত সাহস নাই রে, না জানি প্রপোজ করার পর আবার কি করে বসে। আরে কিছুই করবে না, সাহসের সাথে কর। আমাকে দেখিস নাই আমি কিভাবে করেছি? আইসে বীর, নিজের জেবকে তো মনের কথা বলতে তোর মাসের উপরে লেগেছে। আচ্ছা বাদ দে, মনের সাহস থেকে প্রপোজ কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখি কি করা যায়, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। বল কি কাজ করতে হবে? ফারিয়াকে বিজি রাখতে হবে, আর সেটা রাখবি তুই। ওই মেয়েকে আমি কিভাবে বিজি রাখবো? যখন আমি আর রাহি বের হব, আমি জানি তখন ফারিয়া আমাদের সাথে যেতে যাইবে, তখন তুই ওকে ব্যস্ত রাখবি। সেটা না হয় বুঝলাম, বাট কিভাবে? যখন আমি বের হব তার আগে তুই ফারিয়াকে ছবি তুলে দেওয়ার নাম করে অন্য জায়গায় নিয়ে যাবি, আর এইদিকে আমরা শান্তি মতো ঘুরতে যাব। ওকে, এইটাই তো আমার। আচ্ছা, ফ্রেশ হয়ে নে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। হুম। আমি আর তানভীর পুকুর পাড় থেকে ফ্রেশ হয়ে বাসায় আসলাম। মোটামুটি মেহমান কমই আছে। সবার সাথে বসে নাস্তা করার সময় চুপি চুপি রাহিকে রেডি হওয়ার জন্য ইশারা করলাম। খাবার খাওয়ার পর আমি আমার রুমে এসে যাই। যেই রেডি হব ঠিক তখনই ফারিয়ার আগমন। কি মহারাজ, কি করছেন? এই তো একটু মোবাইল টিপছি আর কি। তা রাতে ঘুম কেমন হলো? মোটামুটি। এমন সময় তানভীর পিছন থেকে ফারিয়াকে ডাক দিল। ফারিয়া তানভীরের কাছে গেল। ওদের মধ্যে কি কথোপকথন হলো সেটা বুঝিনি, কিন্তু কিছুক্ষণ পর ফারিয়া আমার কাছে আসলো। চলো আমরা কয়েকটা ছবি তুলবো। না না থাক, আমি পরে তুলবো। তাহলে আমি কয়েকটা তুলে আসি। আচ্ছা বেশ, যা। যাওয়ার সময় আমি তানভীরকে একটা চোখ টিপ মারলাম। বাড়ির বাইরে বেরিয়ে দেখি রাহি সাজুগুজু করা শেষ। শেষ নাকি আপনার আরো কিছু বাকি আছে? না, আর কিছু বাকি নেই, চলেন আমরা যাই। আচ্ছা বেশ, চলেন। আমি আর রাহি পাশাপাশি হাঁটছি আর কথা বলছি। ভালোবাসার মানুষের সাথে একসাথে হাঁটার অনুভূতি যে এমন হবে তা আমার আগে জানা ছিল না। আমি আর রাহি অনবরত কথা বলছি। কথা বলার মাঝেও আমার কেন জানি খুব ভয় লাগছে। কি হলো, আপনাকে এমন লাগছে কেন? কই, আমি তো ঠিক আছি। আপনাকে কেমন জানি উদাসীন লাগছে। না না, আমার কিছু হয়নি। আচ্ছা। আমি আর রাহি আবারও হাঁটতে লাগলাম।
আর আমাদের গ্রামের ঐতিহ্যবাহী কিছু জায়গা দেখাতে লাগলাম। রাহির সাথে এত কথা বলার পরেও কেন জানি মনটা খুব ছটফট করছে। না, আর দেরি করা যাবে না, এইবার ওকে প্রপোজটা করে ফেলতে হবে। ওকে মনের কথা না বললে যে মনটা সারাক্ষণ ছটফট করতে থাকবে। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, রাহির সাথে অনেক কথাই বললাম, শুধু বলতে পারিনি মনের কথাটা। ফিরে আসার পথে নার্সারি থেকে কয়েকটা গোলাপ কিনলাম। এ কি গোলাপ? কার জন্য কিনেছেন? আমার মনের মানুষের জন্য। তা কোথায় আপনার মনের মানুষ? সে আমার সামনেই দাঁড়িয়ে আছে। আপনার সামনে মানে? আমি মনে হাজারো ভয়কে দূর করে রাহির সামনে হাঁটু কেড়ে বসলাম। রাহি তো রীতিমতো অবাক চোখে তাকিয়ে আছে। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেই দিন আমি এই মন তোমাকে দিয়ে দিয়েছি। আমি আর তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না, তাই আমি তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি। আমি আর ভয়ে কিছু বলতে পারলাম না, না জানি কি বলে ওঠে। রাহির সামনে হাঁটু গেড়ে কথাগুলো বলতে লাগলাম। আমি তো আপনাকে কোনোদিন এমনটা ভাবিনি, তাহলে কেন আমার এই ভাবনাটাকে মিথ্যে করে দিলেন? রাহি, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া এক সেকেন্ডও কল্পনা করতে পারি না। আজকে ভেবেছিলাম আপনার সাথে ঘুরতে বের হবো, কিন্তু আপনার মনে যে এইটা ছিল তা আমার জানা ছিল না। প্লিজ রাহি, এইভাবে বলো না, আমাকে একবার বোঝাচ্ছে। আমি আপনার প্রস্তাবে রাজি হব না। ভেবেছিলাম আপনাকে কাছের বন্ধু হিসেবে দেখবো, বাট আপনি তো আজকে আমাকে চমকে দিলেন। প্লিজ আমাকে একবার ভালোবেসে দেখো, জীবন নিয়েও কোনোদিনও কষ্ট পেতে দেবো না। আমি এখন সোজা বাসায় যাব, আর দয়া করে আমাকে পিছু ডাকবেন না। এই বলে রাহি বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি তাকে পিছুও ডাকলাম না। হয়তো তাকে প্রপোজ করে আমার ভুল হয়েছে, যেটা ভাগ্যে নেই সেটা নিয়ে কেন যে আমি মাতামাতি শুরু করলাম। রাহি আমাকে আজ এইভাবে না বললেও পারতো। আমি কি তাকে ভালোবেসে খুব অন্যায় করে ফেলেছি? কিছুক্ষণ একটা জায়গায় বসে বাসায় ফিরে আসলাম। তানভীর আমাকে দেখেই বলতে লাগলো, কি রে, কি হয়েছে? না কিছু না। দেখ, তোর মুখ দেখে বোঝা যাচ্ছে যে তোর কিছু একটা হয়েছে। প্লিজ ভাই বল, কি হয়েছে? দোস্ত পরে বলি, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা, নিচে রুমে গিয়ে বিশ্রাম নে। আমি রুমে এসে শুয়ে রইলাম আর রাহির কথাগুলো ভাবতে লাগলাম। কিছুক্ষণ ফারিয়া আমার রুমে আসলো। এই, তুমি আমাকে ফাঁকি দিয়ে কই গেছিলে? কি হলো, কথা বলছো না কেন? আমি তোমাকে অনেক খুঁজেছি, বাট পাই নাই। প্লিজ তুই জানা, আমার ভালো লাগছে না। কেন, শরীর খারাপ নাকি? আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো। আমি বললাম তো তোকে যেতে। না, আমি যাব না। জানো, আজকে অনেকগুলা ছবি তুলেছি। কি হলো, কিছু বলছো না কেন? এই সমস্যাটা কি তোর? হ্যাঁ, এইভাবে বিরক্ত করছিস কেন আমাকে? একবার তাকে বললাম না এখান থেকে যেতে, তারপরও কোনো বিহারের মতো এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, নাকি কানের নিচে দুইটা লাগাতে হবে আমাকে? যা। ফারিয়া আমার ধমক শুনে ভয়ে এক দৌড়ে দরজার এক কোণে গিয়ে দাঁড়ালো। আর মা বাবা সহ আরো কিছু মেহমান আমার রুমে আসলো। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? আসার সময় দেখলাম মন খারাপ। কি হয়েছে বলবি তো? কই, আমার কিছু হয়নি তো। রায়ের সাথে কিছু হয়েছে? কি হয়েছে আমাকে সব খুলে বল। শুনতে চাস? তাহলে শোন। আমি রাহির সাথে ঘটা সমস্ত ঘটনা তানভীরকে বলে দিলাম। তাহলে এই কাহিনী? আচ্ছা, ওর তো কোনো বিয়ে নেই, তাই না? না, ভাবি তো বললো নেই। এই জন্য রাহির মুখটাও দেখলাম কালো করে রয়েছে। আজকের পর থেকে আমি রাহির কাছে কালো হয়ে যাবো রে। সে আমাকে কোনোদিনও আর ভালো চোখে দেখবে না। তোর কি উল্টো পাল্টা বলছিস? আচ্ছা, তুই রেস্ট নে, আমি একটু বাইরে যাই। তানভীর বাইরে চলে গেল আর এইদিকে আমি রুমে শুয়ে আছি। এইভাবে এই দিনটি কাটিয়ে দিলাম। রুম থেকে একবারও বের হয়নি, খাবারটাও খাইনি। রাতে সবার জোরাজুটিতে সবার সাথে বসে খাবার খেতে লাগলো। হাবিব, তুই কাল বৌমাকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে যাবি। কালকে যেতে হবে? আরো কয়েকদিন পর গেলে হয় না? না, হয় না। আমি বলেছি কাল যেতে, তাই তুই কাল যাবি। ওকে, যাব। বাবা, আমার একটা কথা ছিল। বলো। কাল আমাদের সাথে ইমন ভাইও যাবে। ভাবির কথা শুনে আমি ভাবির দিকে আর রাহির দিকে তাকালাম। কোনো কথা না বলে আবার চুপচাপ খেতে লাগলাম। কিরে, যাবি কাল তোর ভাইয়ের সাথে? না বাবা, আমি গিয়ে কি লাভ? তোর ভাবি যখন আবদার করেছে, আর না করিস না, গিয়ে ঘুরে আয়। না, আমি যাব না। আমি না হয় পরে চলে যাব। চুপ, আর একটা কথা বলবা না। কাল তুমি আমাদের সাথে যাবে, এইটাই ফাইনাল। কিন্তু ভাবি।
আর কোনো কিন্তু নেই, তুমি যাচ্ছ ব্যাস। আচ্ছা বেশ। খাবারটা শেষ করে রুমে আসলাম, এসে একটা বই পড়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে খাবার খেয়ে ব্যাগ গোছাচ্ছি, রেডি হওয়া শেষ। ভাইয়ার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ড্রাইভিং করছি আর পাশে রাহি বসে আছে, আর পিছনের সিটে ভাইয়া ভাবি বসে আছে। আমি মাঝে মাঝে আর চোখে রাহির দিকে তাকাচ্ছি। ওর মুখে কোনো হাসি নেই, মনে হয় গতকাল প্রপোজ করার পর থেকে মনটা খারাপ। কিছুক্ষণ পর আমরা ভাইয়ার শ্বশুর বাড়িতে পৌঁছালাম। সবাই ভাইকে জামাই আদরের পাশাপাশি আমাকেও আদর করতে লাগলো। মনে হয় আমিও তাদের জামাই। আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে এসে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর খাবার খেতে আসেন। তাকে দেখি রাহি ডাকছে খাবার খাওয়ার জন্য। গিয়ে ওদের সবার সাথে বসে খাবার খেতে লাগলাম। সবাই নানান কথা বলছে, শুধু আমি আর রাহি চুপচাপ খেয়ে যাচ্ছি। খাবার খেয়ে রুমে চলে আসলাম। দীর্ঘ ঘন্টাখানিক ড্রাইভিং করে খুবই ক্লান্ত লাগছে, তাই বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুম দু চোখে ধরে গেল। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে ফেসবুকিং করতে লাগলাম। একটা ব্যাপার অবশ্য খেয়াল করতে লাগলাম যে রাহি আমাকে দেখলে এড়িয়ে চলে। কি রে, এইখানে একা বসে কি করছিস? না না, এমনি ফেসবুকিং করছি একটু। এইভাবে বসে না থেকে আমাদের সাথে তো গল্প করতে পারিস। তোমাদের মাঝখানে আমি গিয়ে কি করব? গিয়ে আমাদের সাথে কথা বলবি, গল্প করবি। না গো, ভালো লাগছে না। তোর ভাবি তোকে ডাকছে। কেন ডাকছে? আমি কি জানি, যা গিয়ে শুনে আয়। আচ্ছা। ভাইয়ার সাথে ভাবি রুমে গেলাম। ভাবি আমাকে দেখেই বলে উঠলো, কি হলো দেবর, কই থাকো? তোমাকে তো দেখাই যায় না। একটু ঘুমিয়েছিলাম আর কি। ঘুম কি শেষ নাকি আরো বাকি আছে? শেষ। আর কিছু বলবেন? ঘুম কি শেষ নাকি আরো বাকি আছে? তা কি গল্প করবেন আমার সাথে? বসো এখানে। আমি গিয়ে ভাবির পাশে বসলাম। ওনারা নানান ধরনের কথা বলছে আর আমি শুধু শুনেই যাচ্ছি, একটা কথাও বলছি না। ওনাদের সাথে গল্প করতে করতে সন্ধ্যা পেরিয়ে যায়, তাই আর গল্প না করে নিজের রুমে চলে আসলাম। বিছানার উপর দেখি একটা চিরকুট পড়ে আছে। আগ্রহের সাথে চিরকুটটা খুললাম। ছাদে আসেন, কথা আছে, এই কথাটা লেখা আছে। এই চিরকুটটা এখানে কে রাখলো, আর আমাকে ছাদে বা কে ডাকলো? কিছু প্রশ্ন মনের মাঝে রেখে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি এক কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে। কে আপনি, আর আমাকে এবার ডাকলেন কেন এভাবে? এই কথা বলার পর উনি মুখটা আমার দিকে ঘোরালেন। এ কি, এটা তো রাহি। রাহি কেন আমাকে ছাদে রাখবে এইভাবে? আপনি আমাকে ডেকেছেন ছাদে? আমি দেখেছি। বলুন, কি বলবেন? বাহ, সম্বোধন করার স্টাইল তো দেখি পাল্টে গেছে। সেটা তো পাল্টাবে। তা কি যেন ডেকেছেন? ফারিয়া আপনাকে ভালোবাসে। হয়তো, কিন্তু তা যেন আপনার কি? আপনি তাকে ভালোবাসেন? জীবনেও না। কেন? মেয়েটা তো সুন্দর, তাহলে ওকে অবহেলা করছেন কেন? 10টা মন নিয়ে আমি চলাফেরা করি না। আমি যাকে ভালোবাসি তাকে বেশিই যাব। প্রশ্ন করবেন না কেন ওই দিন আপনাকে অ্যাকসেপ্ট করিনি? না, প্রশ্ন করার কিছুই নেই। আমাকে আপনার পছন্দ হয়নি, তাই হয়তো অ্যাকসেপ্ট করেননি। সেটা আপনার ভুল ধারণা। তাহলে? ফারিয়া আপনাকে ভালোবাসে। আমি কিভাবে একটা মেয়েকে কাঁদিয়ে আপনাকে আপন করে নেব? ফারিয়াকে আমি বোনের চোখে দেখি, কখনো ওকে নিয়ে এইসব কল্পনাও করিনি। কিন্তু আমিও যে আপনাকে ছাড়া থাকতে পারছি না। রাহি হঠাৎ এমন কাণ্ড করে বসলো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমাকে জড়িয়ে ধরল। আমি এই প্রথম রাহির স্পর্শ পেলাম। আমিও রাহিকে জড়িয়ে ধরেছি। অজানা অনুভূতি এসে কাজ করছে আমার মাঝে। কি হলো, আমাকে ছাড়বেন নাকি আরো জড়িয়ে রাখবেন? সারা জীবন জড়িয়ে রাখবো। আপনি তো আর আমাকে ভালোবাসেন না। আমি আমার পাগলটাকে খুব ভালোবাসি। এইটা শুনলে ফারিয়া কষ্ট পাবে না? পাক, তাতে আমার কি? আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করব না। হয়েছে, এবার তো ছেড়ে দাও, কেউ দেখে ফেলবে তো। না, কেউ দেখবে না। তুমি চুপ থাকতে পারো না? হঠাৎ তুমি করে বলছেন যে? ভালোবাসার মানুষকে তুমি করে বলতে হয়। তাহলে বলো ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমি আমার পাগলটাকে এত এত ভালোবাসি। আমি আমার পাগলিটাকে এত এত ঘৃণা করি। কি বললে তুমি? আবার বলো দেখি। সরি, ভালোবাসার জায়গায় ভুল করে ঘৃণা বলে ফেলেছি। তাহলে আবার বলো। আমি আমার পাগলিটাকে খুব ভালোবাসি। এই পাগলিটা কি সারা জীবন আমার হাতটা ধরে রাখবে? ধরবে। হয়েছে, এবার ছেড়ে দাও, নিজে যেতে হবে তো। রাহি আমাকে ছেড়ে দিয়ে লজ্জায় মাটির দিকে তাকিয়ে আছে। লজ্জা পাচ্ছে বুঝি খুব?
এই বলে রাহি নিচে চলে গেল। আজ নিজেকে খুবই খুশি লাগছে, শেষ পর্যন্ত নিজের ভালোবাসার মানুষটাকে পেলাম। এর চাইতে খুশি আর কি হতে পারে। ছাদে আর না দাঁড়িয়ে চলে আসলাম নিচে। ভাইয়া শাশুড়ি নানান পিঠা বানিয়েছে, সেগুলো খেয়ে আমি রুমে চলে আসলাম। এসে ফেসবুকে ঢুকলাম, তখনই রাহি রুমে আসলো। কার সাথে কথা বলছিলে? একটা মেয়ে ফ্রেন্ড আমার সাথে কথা বলছিল, তাই কথা বলছিলাম। কি সাহস তো কম না, মেয়ের সাথে কথা বলো? এই বলে রাহি আমার হাত থেকে মোবাইলটা নিয়ে গেল, নিয়ে চেক করতে লাগলো। কই, তুমি তো নিউজ ফিডে ছিলে মনে হয়। কেন, কোনো মেয়ে পাওনি? না, কাউকে তো দেখিনি। কোনো মেয়ের সাথে কথা বলার চেষ্টাও করবে না। যদি করি? তোমাকে খুন করে আমি জেলে যাব। ওরে বাবা, বলে কি? আচ্ছা বেশ, করবো না। মনে থাকে যেন। রাহির সাথে কতক্ষণ প্রেমালাপ করলাম। রাহির মা ডাক দিতে রাহি চলে গেল, আর আমি দিলাম ফোন তানভীরকে। কি রে, কল দিলি যে? দোস্ত, আমি পেরেছি। কি পেরেছিস সেটা তো বল। রাহিকে নিজের করতে পেরেছি। তাই নাকি? রায় তোকে অ্যাকসেপ্ট করেছে? হ্যাঁ, করেছে। ওকে, তাহলে ট্রিট দিস, না হলে কিন্তু খবর আছে। আচ্ছা বেশ, দেবো। ওকে বাই, পরে কথা বলবো। আচ্ছা ভাই, কলটা কেটে দিলাম। জানি শালা এখন তার জিএফ এর সাথে পটর পটর করবে। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে বুকের উপর কিছু চাপ অনুভব করলাম, দেখলাম রাহি শুয়ে আছে। এই রাহি, ওঠো, এই ওঠো। কি হয়েছে? ডাকছেন কেন? তুমি আমার রুমে কখন আসলে? এসেছি ভোরে ভোরে তোমাকে ডাকার জন্য। তোমার ঘুম দেখে আমিও তোমার বুকে শুয়ে পড়েছি। খুব ভালো করেছো, এখন যাও, কেউ দেখে ফেলবে তো। না, আর একটু ঘুমাবো। আর একটু না, সবাই দেখে ফেলবে। সবাই ঘুমোচ্ছে, এখন কেউ উঠবে না। তবু তুমি প্লিজ যাও। ওকে ওকে, যাচ্ছি। রাহি চলে গেল রুম থেকে। এই নিয়ে তোমার মান সম্মান সব ডোবাবে। যেইভাবে আমার রুমে আসছে, আল্লাহ জানে কবে আমার দিন শেষ হয়ে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। সবাই মোটামুটি ঘুম হচ্ছে, আমার আবার ইদানিং আগে ওঠার অভ্যাস হয়ে যাচ্ছে। তাই একটু বাইরে চলে আসলাম ওদের গ্রামটা দেখার জন্য। বেশ কিছু চিনি না, তবে যেইটুকু চিনি সেইটুকু দিয়েই হাঁটছি। হঠাৎ ভাইয়ার কল। বলো। কিরে, তুই কই? এই তো আমি একটু গ্রাম দেখতে বের হয়েছি। আচ্ছা, তুই বাসায় আয়, আমরা সবাই একসাথে বের হব গ্রাম দেখতে। আচ্ছা, আমি রাহিদের বাসায় গিয়ে সবাই মিলে একসাথে নাস্তা করলাম। নাস্তা করার পর ভাই আমাকে ডাকলো তার রুমে। কি হয়েছে, ডেকেছো কেন? তুমি, আমি, তোমার ভাইয়া আর রাহি, আমরা একসাথে আজকে ঘুরতে বের হব। আচ্ছা, এর জন্য ডেকেছিলে? তুই এখন রেডি হ। আমি রুমে এসে একটা পাঞ্জাবি পরলাম আর চুলগুলো একটু দাঁড় করিয়ে নিলাম। ভাইয়া আর আমার রেডি হওয়া শেষ। আমরা দুজনে গাড়ি নিয়ে অপেক্ষা করছি দুই মহারানীর জন্য, কিন্তু ওদের তো আসলে কোনো নামগন্ধই নেই। কিছুক্ষণ পর তারা দুজনে আমাদের সামনে এসে দাঁড়ালো। এ কি, এখানে ভাবিকে আর রাহিকে কাউকে তো চিনতে পারি না। আপনারা যেইভাবে মেকআপ করেছেন, কাউকে তো চিনতে পারছি না। আমি আদিবা, মানে তোমার ভাবি, আরো রাহি। ও, তাহলে এখন চিনলাম। ইমন, আজকে ড্রাইভিং আমি করব। না না, তুমি আগে একবার অঘটন ঘটিয়েছিলে, তাই তোমার হাতে চাবি দেওয়া যাবে না। আরে কিচ্ছু হবে না, তুই গিয়ে বস। আচ্ছা বেশ, এই নাও, আর সাবধানে চালাবে কিন্তু। তুই গিয়ে পিছনে বস আর তোর ভাবিকে সামনে পাঠিয়ে দে। যান ভাবি, ভাইয়ার পাশে গিয়ে বসেন। ভাইয়ার ভাবি পাশাপাশি বসেছে, আর আমি রাহি পিছনে বসে আছি। রাহির সাথে মুখে কথা না হলেও চোখের ইশারায় ঠিকই কথা বলছি। এদিকে ভাইয়া ড্রাইভিং করছে, আর ভাবি ভাইয়ার সাথে কথা বলছে। আমি সুযোগ পেয়ে রাহির হাতটা ধরলাম। রাহি প্রথমে ছাড়াতে চেয়েছিল, কারণ দুলা ভাই আর বোন আছে তাই। আমি তবু ওর হাতটা শক্ত করে ধরে আছি। কি রে এমন, তোর আর রাহির রিলেশন কবে থেকে হলো? আমি আর রাহি ভাইয়ার কথা শুনে একজন আরেকজনের হাত ছেড়ে দিই, আর দুজনেই অবাক হয়ে যায়। ভাইয়া কি করে জানলো যে আমরা রিলেশনে আছি? তুমি কিভাবে জানো? তুমি যেইভাবে রাহির হাত ধরেছিলে তাতেই বোঝা যায়। কি রে, বললি না তো কবে থেকে শুরু করলি? মার ডাল, আরে ভাবি আর ভাই এইসব কখন থেকে ফেললো? রাহি তো লজ্জা পেয়ে চুপচাপ বসে আছে। এই তো গতকাল করেছি। তা কিভাবে শুরু করলি, আমাকে একটু বল। তোমার জানা লাগবে না, তুমি গাড়ি চালাও। আমি একটু লজ্জা পেলাম। ভাই আমার লজ্জা পেয়েছে বুঝি? আরে ধুর, চুপচাপ গাড়ি চালাও। ভাইয়ার কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলো।
আমি আর রাহি দুজন দুজনের দিকে তাকিয়ে মিটি মিটি করে হাসছি। ভাইয়া হঠাৎ এক জায়গায় গাড়ি দাঁড় করালো। কি হলো, এইখানে থামলে কেন? এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এইখানে কিছুক্ষণ ঘুরবো। আচ্ছা বেশ, ওকে। সবাই গাড়ি থেকে নামলো আর জায়গাটাকে চারদিক থেকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ভাই আর ভাবি একদিকে হাঁটছে, এইদিকে আমি আর রাহি একদিকে হাঁটছি। আমি রাহির হাতটা ধরলাম, রাহি কিছু না বলে মায়াবী হাসি দিল। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলাম। ছেড়ে যাবে না তো কখনো আমাকে একা ফেলে? না, যতদিন বেঁচে রবো ততদিন এই ইমানের বুকে মাথা রেখে বাঁচবো। যদি আমি মারা যাই তাহলে? আমার হাত ছাড়ো। কেন, কি হয়েছে? ছাড়তে বলেছি, ছাড়ো। এই বলে রাহি হাতটা জোর করে ছাড়িয়ে নিল আর সোজা হাঁটতে লাগলো। বুঝেছি, পাগলিটা এই কথা বলায় খুব কষ্ট পেয়েছে। যাই, আগে গিয়ে ম্যাডামের রাগ ভাঙাই। গিয়ে রাহির সামনে দাঁড়ালাম। সরি বাবু, ভুল হয়ে গেছে তো, মাফ করে দাও। কি হয়েছে, মুখটা কালো কেন? তুমি এই কথাটা কেন বলছো? তার জন্য সরি তো, মাফ করে দাও না প্লিজ। না, মাফ করবো না। প্লিজ 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 মাফ করে দাও। আর কোনোদিন ওই কথা বলবে না। আচ্ছা বেশ ম্যাডাম, আর বলবো না। এবার খুশি তো? হুম। তারপর সবাই মিলে অনেক ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম। সবাই খুবই ক্লান্ত হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রাহি আসলো। তা আজকে ঘুরতে কেমন লাগছে? ঘুরতে কেমন লেগেছে এটা জানি না, বাট তোমার সাথে থাকতে আমার বেশ ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। আমি মোবাইলটা বের করে ওকে চুপি চুপি কল করলাম, যাতে ও বুঝতে না পারে। ওর মোবাইলে রিং হতে যখন স্ক্রিন তাকায় তখন ওর মুখে অজানা একটা ভয় কাজ করে ওঠে। কি হলো, মোবাইলটা তো বাজছে, কল রিসিভ করো। না, আমি কল ধরবো না। এই বলে রাহি কলটা কেটে দিয়ে খুব টেনশন করতে লাগলো। ওর মুখ দেখে আমার হাসি পাচ্ছিল। খুব কষ্টে আমি হাসিটাকে আটকে রেখেছি, বিশ্বাস করুন আপনারা। রাহি, একটা কথা বলবো? বলো। আগে বলো, কিছু করবো না? আচ্ছা, করবো না, এখন বলো। তোমাকে যে ছেলেটা প্রতিদিন বিরক্ত করে, মানে এখন যে কল দিয়েছে, সেটার কেউ না, সেটা আমি। তার মানে তুমি আমার সাথে এতদিন মজা করেছো? আমি মজা করেছি। তবে রে, আমার সাথে মজা করে, তাই না? এই বলে রাহি আমাকে কিল ঘুষি মারতে লাগলো। এ কি করছোটা কি? আমি ব্যথা পাচ্ছি তো। ব্যথা পাওয়ার জন্যই তো মারলাম। অনেক মেরেছো, এইবার তো থামো। রাহি মারা বন্ধ করে দিয়ে প্রশ্ন শুরু করলো। তুমি আমার নাম্বারটা কই পেয়েছো? ভাবি দিয়েছে। তার মানে আপু জানে সব, তোমার আর আমার মাঝে কি কি হচ্ছে। শুধু ভাবি না, ভাইয়াও জানে। তুমি আবার ওদের জানাতে গেলে কেন? তোমাকে কাছে পাওয়ার জন্য কিছু সাক্ষী প্রয়োজন, তাই ওদের বানিয়ে নিয়েছি। বাহ, তুমি তো খুব চালাক। দেখতে হবে না কার বিয়ে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তা তুমি কতদিন ছুটি নিয়েছো? কয়েকদিন পরে চলে যাব, আর বেশি দিন নেই। তোমাকে যে অনেক মিস করবো আমি। যখন আমাকে মিস করবে ঠিক তখন আমাকে আবার কল দিবা, ঠিক আছে? দেব, তুমিও দিবা। তা তো অবশ্যই। এইভাবে কিছুক্ষণ রাহির সাথে কথা বলার পর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল 2টা দিন। আজ আমি নিজের বাসায় ফিরে যাব, তাই চলে আসার জন্য ব্যাগ গোছাতে লাগলাম। আরো কয়েকদিন পর গেলে হয় না? না গো, আমাকে আবার শহরে ফিরতে হবে। আমাকে গিয়ে কল দেবে। দেবো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম নিজের বাসায়। কাল আবার আমাকে শহরে ফিরতে হবে, তাই আজকে চলে আসলাম। দিনটা কোনো মতে পেরিয়ে দিলাম। রাতে রাহির সাথে বেশি কথা হয় না, পাগলিটার মনটা খারাপ করছে অনেক। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম শহরে। রুমে ঢুকে দেখি ময়লা পড়ে আছে অনেক। ব্যাগটা এক পাশে রেখে পুরো রুমটা পরিষ্কার করলাম। পরিষ্কার করা শেষ হলে বাবাকে কল দিলাম। কি রে, ঠিক মতো গিয়েছিস তো? হ্যাঁ, আমি এসে পৌঁছালাম। সাবধানে থাকিস, আর যা যা লাগবে আমাকে ফোন করে বলিস। আচ্ছা, আর মাকেও বলে দিও আমার কথা, কেমন? আচ্ছা, বলবো। এখন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। কলটা কেটে দিয়ে দ্রুত রাহি বাড়িটাকে কল দিলাম, নইলে আবার অভিমান করে বসে থাকবে। তুমি ঠিক মতো পৌঁছেছো? আমি কিছুক্ষণ আগে আসলাম। কিছু খেয়েছো নাকি এখনো না খেয়ে আছো? এই তো একটু পর খাবো। তুমি খেয়েছো? না, আমিও খাইনি। তুমি গিয়ে খেয়ে আসো, তারপর কল দিও। আবার খেতে দেরি হতে পারে, তার চেয়ে বরং তুমি খেয়ে নাও। না, আগে তুমি খাও, তারপর খাবো। এই বলে পাগড়িটা কলটা কেটে দিল। আমি দ্রুত বাইরে গিয়ে খেয়ে আসলাম। খেয়ে এসে রাহিকে কল দিলাম। খেয়েছো তুমি? খেয়েছি, তুমি খেয়ে নাও এবার। ওকে, আমি খাচ্ছি তাহলে। রাহি কলটা কেটে দিল।
কাল কলেজ যেতে হবে, তাই বইগুলো ব্যাগে ঢুকিয়ে রাখলাম। দিনটা ওইভাবে কাটিয়ে দিলাম। রাতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছি। হঠাৎ মনে হলো বালিশটা কাঁপছে। ঘুম ঘুম চোখে বালিশটাকে উঠিয়ে দেখি রাহি কল দিয়েছে। এত রাতে কল দিল যে? আমার ভালো লাগছে না, ঘুম আসছে না। কেন, কি হয়েছে তোমার? ঘুম আসছে না, বারবার তোমার কথা মনে পড়ছে। হঠাৎ এত রাতে আমার কথা কেন মনে পড়লো তোমার? তোমার কথা তো সবসময় মনে পড়ে। তাই বুঝি? কাল কলেজে গেলে মাথা নিচু করে যাবে আর আসবে। কেন মাথা নিচু করে যাব কেন? কারণ কলেজে অনেক মেয়ে আসে, তাই তুমি ওদের দিকে তাকাবে না। আমি তো আরো ভেবেছি যে ওইসব মেয়েদের সাথে প্রেম করব, ঘুরবো। কি? আবার বলো তো, কি বললে? কই কিছু না তো। যদি তাকিয়েছো তাহলে খুন করে ফেলবো, বলে দিলাম। ওকে ওকে, বেশ তাকাবো না। ও আমার ঘুম পাচ্ছে গো। ওকে, তুমি ঘুমাও। ওকে, গুড নাইট বাবু। গুড নাইট। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে থেকে খাবার খেয়ে আসলাম। খেয়ে এসে কলেজে চলে আসলাম। কলেজ থেকে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। মোবাইলটা অন করে চার্জে দিলাম আর হোটেলে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে আসলাম। আসার পর মোবাইলটা হাতে নিয়ে দেখি ভাইয়ার কল। ভাইয়া বলো। তোর জন্য একটা সুখবর আছে। কি সেই সুখবর? আমি আর শহরে ফিরছি না। কেন ফিরবা না? আমি এখানে বাবার ব্যবসাটা দেখাশোনা করব। তাহলে তোমার এইখানকার চাকরির কি হবে? আমি রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছি অনলাইনে। ভাবি কি এমন জাদু করলো যে রাস্তায় মন চাচ্ছে না? সেটা জানি না, তবে তুই সাবধানে থাকিস। থাক, আর বলতে হবে না। আমি তোমার মতো এত ভীতু না। দুপুরে খেয়েছিস? মাত্রই বাইরে থেকে খেয়ে আসলাম। আচ্ছা, তাহলে এখন রাখি। ওকে বাই, ভাবি যত্ন নিও। এই বলে কলটা কেটে দিলাম। কলেজে আসার পর একটু ক্লান্ত লাগছিল, তাই একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম রাতে। উঠে মোবাইলটার দিকে তাকিয়ে দেখি রাহির কল। আর দেরি না করে রাহিকে কল দিলাম। রিং হতে দেরি আর রিসিভ করতে দেরি হয়নি। এই, তুমি কই ছিলে আর কল ধরছো না কেন? আসলে কলেজ থেকে এসে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙেছে নাকি আরো ঘুমাবা? মাত্রই তো ভেঙেছে, আর তোমাকে কল দিলাম। আচ্ছা, এখন পড়তে বসো, আর পড়া শেষ হলে কল দিও। আচ্ছা বেশ। কলটা কেটে দিয়ে রাহির কথা মতো পড়তে বসলাম। পড়া শেষ করতে করতে রাত গভীর হয়ে গেছে, তাই ঘুমানোর প্রস্তুতি নিলাম। আর তখনই রাহির কল আসলো। রাতে খেয়েছো? না, আজকে রাতের খাবো না। কেন খাবে না? বিকেল খেয়েছি তো, তাই পেট এখনো ভরা। এইভাবে খাবার খেলে হবে না, সবসময় নিজের খাবার নিজে খাবে। আচ্ছা। জানো, আজকে বিকেলে একটু ঘুমিয়েছিলাম, তখন তোমাকে স্বপ্নে দেখেছিলাম, তাই তোমাকে কল দিয়েছি। তা আমাকে নিয়ে কি স্বপ্ন দেখলে? দেখেছি আমি তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখছি। আর কিছু দেখোনি? না, তখনই ঘুমটা ভেঙে গেল। আচ্ছা বেশ, আমি গ্রামে আসলে তোমার ইচ্ছাটা পূরণ করে দেবো। সত্যি করবে? করবো। তাহলে তুমি এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। ওকে বাই, গুড নাইট। গুড নাইট, লাভ ইউ। কলটা কেটে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। এভাবেই কেটে গেল তিনটে বছর। দেখতে দেখতে পড়াশোনাটাও শেষ করে দিলাম। ভাবছি গ্রামে গিয়ে ভাইয়ের সাথে দেখাশোনাটাও করব। গ্রামে গিয়েছি সেই ভাইয়ের বিয়েতে, তারপর থেকে তো আর যাওয়া হয়নি কখনো। গ্রামে আসা নিয়ে মা, বাবা, ভাইয়া আর ভাবি, এছাড়াও রাহি অনেকবার বলেছিল, কিন্তু পড়াশোনার চাপে আর আসতে পারিনি। এইবার পড়াশোনা শেষ করলাম, আর কাল বাড়িতে যাব। যাওয়া নিয়ে মা বাবাকে কিছুই জানাইনি, কারণ তাদের সারপ্রাইজ দেবো তাই। এমনকি রাহিকেও জানাইনি। রাতে ব্যাগটা গুছিয়ে রাখলাম আর হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে আসলাম। খাবার খেয়ে এসে শুয়ে শুয়ে মোবাইল টিপছি, এমন সময় রাহি কল করলো। আমি কলটা রিসিভ করলাম। বলো। রাতে খাবার খেয়েছেন? খেয়েছি। তুমি খেয়েছো? আমি মাত্র খেলাম। তা কি করছো? এই তো ফেসবুক চালাচ্ছি, আর কি করব। তোমার কি আমাকে দেখতে মন চায় না? সেটা তো চাই, বাট কিভাবে দেখবো সেটা তো জানি না। তোমাকে কতবার বলেছি যে গ্রামে আসতে, তুমি আসছো না কেন? আরে বাবা বললে তো আর আসা যায় না। এইদিকে সবকিছু শেষ করে একেবারে চলে আসবো। তা পড়াশোনা শেষ করতে আর কতদিন লাগবে? অন্তত 2 বছর তো লাগবেই, তারপর না হয় গ্রামে আসবো। প্লিজ ছুটি নিয়ে আসো না, তোমাকে অনেক দিন ধরে দেখি না, খুব দেখতে মন যাচ্ছে। ওকে,
তাহলে আরো কয়েকদিন অপেক্ষা করো, আমি আসলে জানাবো। আচ্ছা, এখন মোবাইল না টিপে ঘুমিয়ে পড়ো, সকালে আবার কলেজ যেতে হবে। আচ্ছা বেশ, আমি ঘুমোচ্ছি। ওকে, গুড নাইট। গুড নাইট, লাভ ইউ। কলটা কেটে দিলাম, আর মনে মনে খুবই খুশি হচ্ছে এই ভেবে যে কাল আমাকে তারা দেখলে কি যে করবে। রাহির কথা মতো আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হোটেলে গিয়ে নাস্তা করে দিলাম। নাস্তা করে রুমে এসে ব্যাগটা গুছিয়ে নিলাম, আর মাল সামগ্রী একটা ফ্রেন্ডকে বুঝিয়ে দিলাম। বাসের টিকিট কেটে বাসে উঠে বসলাম। বাস চলছে তার আপন গতিতে। দীর্ঘ কয়েক ঘন্টা পর নিজ গ্রামের মাটিতে পা রাখলাম। চলছি নিজ বাড়ির উদ্দেশ্যে। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর মা এসে দরজাটা খুলে দিল। মা আমাকে দেখেই তো অবাক হয়ে গেল। আসসালামু আলাইকুম আম্মু। কি রে বাবা, কেমন আছিস? এই বলে মা আমাকে বুকে টেনে নিল। এই তো মা, ভালো। তোমরা সবাই কেমন আছো? আমাদের কথা কি তোর মনে আছে? আমাদের তো ভুলেই গেছিস। পড়াশোনার চাপে ব্যস্ত থাকায় গ্রামে আসতে পারিনি, তাই বলে কি ভুলে যাবো সবাইকে? থাক, আর বলতে হবে না। তুই গিয়ে ফ্রেশ হ, আমি তোর খাবার রেডি করছি। মা, ভাবি, ভাইয়া আর বাবা কোথায়? তোর বাবা বাহিরে গেছেন, আর ভাইয়া অফিসে, আর ভাবি ওই রান্নাঘরে আছে। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তখনই ভাবি আসলো রুমে। আরে দেবর্ষি, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো থাকি কেমনে? দেবর হিসেবে কোনো খবর ঠিক মতো নাও না। না ভাবি, এইবার আর যাবো না শহরে, এইবারে একবারের জন্যই চলে এসেছি। তাহলে তো ভালোই। আচ্ছা ভাবি, পরে কথা বলি, খুব ক্লান্ত আমি, একটু ঘুমোবো। আচ্ছা, তুমি ঘুমাও। ভাবি চলে যাওয়ার পর দিব্যি একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে রাত হয়ে গেছে। ধুর, এতক্ষণ কেন যে ঘুমালাম, দিনটাই যে অযথা চলে গেল। রুম থেকে বের হয়ে বাবার কাছে গিয়ে অনেকক্ষণ কথা বললাম, আর ভাইয়া ভাবি রুমে আছে তাই আর সেখানে গেলাম না। বসে বসে টিভি দেখতে লাগলাম। কি রে, কি খবর? এই তো ভালো, তোমার কি খবর? ভালো। তা একেবারে এসেছিস তো? পড়াশোনা শেষ করে একেবারে চলে আসলাম। ভালো করেছিস। তা বাবার সাথে দেখা করিসনি? মাত্রই করে আসলাম। আমাদের ছাড়া আর কাউকে দেখেছিস? না, আর কাকে দেখবো? রাহিকে দেখেছিস আসার পর থেকে? না তো, রাহি কি এইখানে? সে তো ভাবির কাছে। তাহলে আমার সাথে দেখা করতে আসছে না কেন? হয়তো লজ্জা পাচ্ছে, তাই আসছে না। লজ্জা কি করে ভাঙাতে হয় আমার ঠিক জানা আছে, ওকে আমি দেখে নেবো পরে। ওকে, দেখিস। ভাইয়ের সাথে কথা না বলে আমি ভাবি রুমে গেলাম। গিয়ে দেখি রাহি আর ভাবি কথা বলছে। আরে ইমন, দাঁড়িয়ে আছো কেন? বসতে তো আমি আসিনি। তাহলে? শুনেছি কেউ নাকি একজন লজ্জায় মরে যাচ্ছে, তাই তার লজ্জাটা ভাঙাতে এসেছি ভাবি। এই কথা বলার পর ভাবি হাসতে লাগলো, আর রাহি এক কোণে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে রাহির দিকে এগোতে লাগলাম। রাহির চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে খুবই লজ্জা পেয়েছে। রাহির কাছে আসার পর রাহি আমাকে একটা ধাক্কা দিয়ে অন্য রুমে চলে গেল। আমি আর ভাবি রাহির কাহিনী দেখে খুব হাসতে লাগলাম। আমি আর কোনো কথা না বলে ভাবির রুম থেকে চলে আসলাম। রাতে সবাই একসাথে বসে খাবার খেতে লাগলাম। আজ আমি অনেক খুশি যে অনেকদিন পর আমার ছেলে আবার আমাদের মাঝে ফিরে এসেছে। তাহলে তো ভালো বাবা, তোমার কষ্ট আরো কমেছে। কিভাবে? এইবার দুই ভাই মিলে তোমার ব্যবসার দায়িত্ব নেব, তাই তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি ওনাদের কথায় কান দিচ্ছি না, আমি রাহির দিকে তাকিয়ে আছি, আর রাহি পায়ে খোঁচা দিচ্ছে। রাহি বারবার পাটা সরিয়ে নিচ্ছে, তবুও আমি খোঁচা দিয়েই যাচ্ছি। রাহিও মিটি মিটি হাসছে। আমি আর কিছু না করে সোজা খেয়ে রুম থেকে চলে আসলাম। রুমে এসে রাহির জন্য অপেক্ষা করছি। ধুর, এখন আসছে না কেন? কখন থেকে অপেক্ষা করছি। হঠাৎ দেখি রাহি আমার রুমের সামনে দিয়ে যাচ্ছে আর হাসছে। হয়তো রুমে ঢোকার সাহস পাচ্ছে না। আমি দরজার সামনে গিয়ে ওর হাত চেপে ধরে রুমে নিয়ে আসি। কি হলো, আমার কাছে আসতেও লজ্জা পাচ্ছ কেন তুমি? জানি না, তবে আমার খুব লজ্জা করে। উইলে উইলে উইলে, কিভাবে লজ্জা তোমার ভাঙাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। এই বলে আমি রাহির কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। এই কি করছো পাগলের মতো? কেউ দেখে ফেলবে তো। কেন, আমি খারাপ কি করলাম? আমি তোমার লজ্জা ভাঙাচ্ছি। তাই বলে কি এইভাবে? কেন, তোমার কি কোনো পদ্ধতি জানা আছে? থাক, আর পদ্ধতি লাগবে না। তোমার উপর আমার অনেক রাগ।
কেন? আমার রাহি আমার ওপর রাগ করলো শুনি? তুমি বলেছো তুমি আরো কয়েকদিন আগে গ্রামে আসবা, আর তুমি আজ এসছো, অথচ আমাকে বলো নাই। তোমাকে সহ সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি। আর কোনোদিন যাবে না তো আমাকে রেখে? না রে পাগলি, আমি আর যাবো না আমার এই পাগলিটাকে ছেড়ে। এই বলে আমি রাহিকে বুকে চেপে ধরলাম। আরে ছাড়ো তো, কেউ দেখে ফেলবে। তাতে আমার কি, আমি তোমাকে জড়িয়ে ধরবই। পাগলামি করো না, এখন ঘুমাও, সকালে কথা হবে। ঘুম আসছে না, তুমি ঘুম পাড়িয়ে দেবে? ইস, শখ কত, যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, তুমি হঠাৎ আমাদের বাসায় কিভাবে? তোমার আসার কথা আমাকে আপু বলেছে, তাই আর দেরি না করে চলে আসলাম। দেখতে এসেছো নাকি ভালোবাসা টানে এসেছো? কিছুর জন্য আসিনি, এখন ঘুমাও। ওকে ওকে, পরে দেখবো কোথায় তুমি পালাতে পারো। দেখে নিও। গুড নাইট। গুড নাইট। সোজা বিছানে গিয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর গভীর তন্দ্রা লেগে আসছিল। সকালে কারো উষ্ণ হাতে ছোঁয়া পেলাম। ঘুমটা একটু হালকা হয়ে গেল। আমি জানি এটা রাহির কাজ। আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্পর্শগুলো অনুভব করতে লাগলাম। রাহি শোনো, রাহি, এই রাহি। রাহি আমার কথা না শুনে চলে যেতে লাগলো। আমি যেই রাহির কাছে যেতে লাগলাম তখনই, এই, তুমি কই যাচ্ছ? এই ছাড় তো তুই আমাকে। এই বলে ফারিয়ার হাতটা ধাক্কা দিয়ে চলে আসলাম। প্রত্যেকটা রুমে রাহিকে খুঁজলাম, বাট কোথাও পেলাম না ওকে। ভাবি, ও ভাবি, রাহি কোথায় গো? ওকে দেখলাম ছাদের দিকে যাচ্ছে। আচ্ছা, আমি আর দেরি না করে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি পাগলিটা এক কোণে চুপচাপ অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওর কাঁধে হাত রাখলাম, আর সাথে সাথে ও বিদ্যুতের গতিতে আমার হাতটা সরিয়ে দিল। বুঝলাম পাগলিটা বড্ড রাগ করে আছে। ওই শোনা, কি হয়েছে? এইভাবে রাগ করেছো কেন তুমি? তুমি এখানে কেন এসছো? দেখো, তুমি যা দেখেছো সব ভুল দেখেছো। ও, ফারিয়া তোমাকে খাইয়ে দিচ্ছে, সেটা আমি নিজে দেখেছি, আর এখন সেটা ভুল? আসলে আমি তো স্বেচ্ছায় খেতে চাইনি, ও আমাকে জোর করে খাইয়ে দিয়েছিল বাবা। ভালো হয়েছে, এখন তুমি যাও এখান থেকে। প্লিজ প্লিজ রাগ করো না প্লিজ। এই বলে আমি রাহিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। রাহিও বাধা দিল না। কি হয়েছে? এইভাবে আমার উপর রাগ করে থাকতে পারবে তুমি? না, কোনোদিন পারবো না। তাহলে রাগ করে আছো কেন? আমার কোনো রাগ নেই, আমার শুধু ভয় হচ্ছে। কেন? ভয় কিসের? ভয় হচ্ছে তোমাকে হারানোর ভয়। আমাকে হারানোর ভয় মানে? রাহি আর কিচ্ছু বলবো না। রাহির দিকে তাকিয়ে দেখি ফোটা ফোটা অশ্রু ঝরছে তার চোখ থেকে। এই পাগলি, কাঁদছো কেন তুমি? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি নাকি? তোমাকে ফারিয়ার পাশে দেখলে আমার খুব ভয় হয়, মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো। না, কখনো আমি তোমাকে হারাতে দেবো না, প্রমিস। আমিও দেব না। এখন তো আর আমার উপর রাগ নেই, তাই তো? না, আমি কি আমার বাবুটার উপর রাগ করতে পারি? ওকে ওকে, বেশ, চলো এখন নিচে চলো। যাচ্ছি। আমি আর রাহি একসাথে নিচে চলে আসলাম। রাতে একসাথে খাবার খেয়ে নিলাম। সবাই সবার রুমে চলে গেছে আর আরামে ঘুমিয়ে গেছে। আমিও তলিয়ে গেলাম গভীর ঘুমে। সকালে কারো ঠোঁটের ছোঁয়াপে ঘুমটা ভেঙে গেল। জেগে দেখি আশেপাশে কেউ নেই। মনের ভুল ভেবে কিছুক্ষণ শুয়ে রইলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম অফিসে। এইদিকে চার্জ নেই মোবাইলটার, যার কারণে মোবাইলটা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুইচ অফ ছিল। অফিস শেষ করে ভাইয়ার সাথে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে যেন বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো বাসায় কাউকে দেখছি না, সবাই তো আছে, বাট কে জানি একজন নেই। ভালো করে খুঁজে দেখি রাহি বাসায় নেই। কারণটা কি? রাহি কোথায় গেল? মনের সন্দেহ দূর করতে ভাবির কাছে গেলাম। ভাবি, রাহি কোথায় গো? কি হলো ভাবি, রাহি কোথায়? রাহি চলে গেছে। চলে গেছে মানে? কেন গেছে তা বুঝতে পারছো না? কই না তো, ও তো আমাকে কিছু বলে যায়নি। নিজের মোবাইলটা চেক করেছো? কেন, আমার মোবাইলে কি আছে? রাহি যাওয়ার আগে তোমাকে মেসেজ করে গেছে, দেখে নিও কেন চলে গেছে। প্লিজ তুমি বলো না। বললাম তো আমি জানি না। আমি কিছু না বলে ভাবির রুম থেকে চলে আসলাম আর চার্জে থাকা অবস্থায় মোবাইলটা অন করলাম। দেখি রাইর মোবাইল থেকে একটা মেসেজ এসেছে আর সাথে একটা ছবিও আছে। ছবিটা এমন ভাবে তোলা হয়েছে যেন সেটা দেখে বোঝা যায় যে আমি ফারিয়ার সাথে লিপ কিস করেছি। ছবিটা দেখে তো আমার মাথা গরম হয়ে গেল আর মেসেজটা পড়তে লাগলাম। ইমন, তুমি যখন এই মেসেজটা পাবে
হয়তো আমি তোমার কাছে থাকবো না, ছবিটা হয়তো তোমার কাছে স্বাভাবিক, কিন্তু আমার কাছে যে কত কষ্টের সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার জীবনের বড় ভুল হলো তোমাকে ভালোবাসা। আমি জানতাম যে তুমি আমার হবে না, তা জেনেও আমি তোমাকে ভালোবেসেছি। আজ যখন পারিয়া তোমার আর ওর ভালোবাসার কথা বলেছে, তখন আমার ভিতরটা যে ফেটে যাচ্ছিল, সেই ব্যথা আমি কাউকে বোঝাতে পারিনি। তাই তুমি ফারিয়াকে নিয়ে ভালো থেকো, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ফারিয়া তোমাকে বড্ড ভালোবাসে, তুমি ওকে আমার আসনে বসিয়ে দিও। মেসেজটা পড়ার পর যেন রক্তের স্রোতটা আরো বেড়ে গেল। তাহলে কি রাহি আমাকে ছেড়ে চলে গেল? কি করবো আমি এখন? আমি তো ফারিয়ার সাথে কখনো এমন করিনি, তাহলে ও কিভাবে ছবিটা তুলেছে? ও হো, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সকালে কারো ঠোঁটের ছোঁয়া আমি পেয়েছিলাম, তার মানে ওইটা ফারিয়ারই কাজ। আমি দ্রুত ভাবির কাছে গেলাম। ভাবি, ভাবি, আপনি আমাকে বিশ্বাস করুন, আমার সাথে ফারিয়ার কোনো সম্পর্ক নেই। সেই কথা আমাকে বোঝালেও রাহিকে কিভাবে বোঝাবে? একটু আপনার মোবাইলটা দেবেন, ওকে একটা কল দেব। নাও। ভাবির হাত থেকে মোবাইলটা নিয়ে রাহিকে কল দিলাম। রাহি কলটা রিসিভ করলো। আপু বলো। প্লিজ রাহি, আমাকে এভাবে ভুল বুঝে কষ্ট দিও না, প্লিজ ফিরে এসো রাহি। তুমি আমাকে কল দিয়েছো কেন? তোমার লজ্জা নেই? একটা মেয়ের সাথে নষ্টামি করে আবার আমাকে কল দিয়েছো? তুমি তুমি ভুল দেখেছো রাহি, আর ভুল শুনেছো, আর ভুল বুঝেওছো। একবার অন্তত আমার কথা শোনো, সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। আমি জানি তোমার দোষ নেই, সব দোষ তো আমার, যে তোমার মতো চরিত্রহীনাকে ভালোবেসে। তুমি সবটা না জেনে এভাবে বলতে পারো না রাহি। আমি সব জানি। আরে তুমি তো প্রকাশ্যে আমার সাথে প্রেম করে গেছো, বাট লুকিয়ে লুকিয়ে ঠিকই ফারিয়ার সাথে প্রেম করেছো। এইগুলো একটাও সত্য না। প্লিজ প্লিজ, তুমি একটু দেখা করো আমার সাথে। এত কিছুর পরেও আমি তোমার সাথে দেখা করব? এটা ভাবলে কি করে? প্লিজ রাহি, অন্তত একবার তো দেখা করো। কখনো না। তুমি ভালো থাকো, আর আমাকে কল দিও না। প্লিজ। এই রাহি, প্লিজ একটু শোনো না, আমার কোনো দোষ নেই, সত্যি, প্লিজ রাহি। হ্যালো হ্যালো, রাহি, রাহি, হ্যালো। রাহি কলটা কেটে দিল। মনে হয় কল কাটেনি, আমার মধ্যে থাকা আত্মাটাকে আলাদা করে দিয়েছে। ফারিয়ার উপরে এত রাগ উঠছে যে কি করবো আল্লাহ ভালো জানে। রুমে এসে মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। ফারিয়া, এই ফারিয়া। কি হয়েছে? এইভাবে ডাকছো কেন? তুই রাহিকে কি বলেছিস? ও, এই কথা। তাই বলে কি তুমি মোবাইলটা ভেঙে ফেলবে? যেটার উত্তর চেয়েছিস সেটার উত্তর দে। তুই রাহিকে কি বলেছিস? যেটা সত্যি সেটাই বলেছি। তোমার আর আমার ভালোবাসার কথা বলেছি। আমি ফারিয়ার গায়ে ঠাস 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 করে চড় মারলাম। তোকে আমি ভালোবাসি না, আর কোনোদিন বাসবো না। তোর মতো বেয়াদব মেয়ে জীবনও সুখী হতে পারবে না। আমার কণ্ঠ শুনে মা, বাবা, ভাই আর ভাবি আমার রুমে চলে আসলো। কি রে বাবা, কি হয়েছে? আর মোবাইলটা কিভাবে ভাঙলো? মা, এই মেয়েকে তুমি আমার সামনে থেকে নিয়ে যাও, নইলে আজকে যে ওর কি হাল করবো আমার নিজেরও জানা নেই। ফারিয়া আমার থাপ্পড়কে 2 হাত দূরে গিয়ে পড়ে গেছে আর কাঁদছে। তোমাকে পাওয়ার জন্য এই সব করেছি। সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। আরে রাখ তোর ভালোবাসা, তোর কাছেই রাখ। তোর এই ফালতু আবেগ আমার কাছে দেখানোর কোনো দরকার নেই। আমি তোমার আর আমার মাঝে রাহি যেন না আসতে পারে, তাই আমি রাহিকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোকে আমি বোন ভেবে এসেছি সারাটা জীবন, আর যদি গভীরে হাত দিস তাহলে এই সম্পর্কটাও থাকবে না। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুই আর কোনোদিনও আমার সাথে কথা বলবি না, তোর মুখটাও আমি দেখতে চাই না। এইখানে হয়েছেটা কি? জানতে চাও কি হয়েছে? তাহলে শোনো, তোমার ভাগ্নি কি করেছে। তারপর ফারিয়ার কর্মকাণ্ড সব প্রকাশ করে দিলাম সবার সামনে। সবাই তো আমার কথা শুনে একদম অবাক। কি রে মা, আমরা তো জানতাম যে তুই ইমনকে ভালোবাসিস। যদি ভালোবাসিস তাহলে এই কাজ কি করে করতে পারলি? মামা, আমি অন্ধ ভালোবাসার জন্য এমন করেছি। তুই যে এরকম ভালোবাসিস, ঠিক ও রাহিকে ভালোবাসে। মামা, আমি বুঝতে পারি নাই। আমাকে কি মাফ করা যায় না? ফারিয়া কাঁদতে কাঁদতে রুম থেকে চলে গেল। বাবা মা মনে মনে হাজারো প্রশ্ন নিয়ে আমার রুম থেকে চলে গেল।
ভাবিও সব বুঝতে পারলো যে ঘটনাটা আসলে কি হয়েছে। তাহলে এইগুলো হয়েছে বাসায় আজকে সারাদিনে? রাহিও শেষ পর্যন্ত আমাকে বুঝতে পারলো না। আচ্ছা, আমি রাহিকে সত্যিটা বলবো। না ভাবি, আপনি ওকে কিছুই বলবেন না। ও যেদিন নিজে থেকে আমাকে বুঝবে ঠিক সেই দিনই ও ফিরে আসবে। কিন্তু এইভাবে তো আর সমাধান হয় না। না হলে থাক, তবু আপনি কিছু বলবেন না প্লিজ ভাবি, রিকোয়েস্ট। আচ্ছা, বলবো না। যাও এখন, তোমরা আমার রুম থেকে চলে যাও এখন। খাবার খেতে আসো। না ভাবি, আজকে খাবো না, ভালো লাগছে না। আরে ধুর, এইসব বাদ দাও তো, এখন আমাদের সাথে খাবে চলো। ভাবি প্লিজ, আজকে খাবো না, ভালো লাগছে না বললাম তো। ভাবি আর কিছু না বলে চলে গেল। আমি বিছানা রেডি করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। মা বাবা খাওয়ার জন্য বলেছিল, তবু আমি খাইনি। আমি শুয়ে আছি আর ভাবছি রাহির কথাগুলো। আচ্ছা, আমি কি রাহিকে এতটাই কষ্ট দিয়েছি যার কারণে সে বলেছে যে আমাকে ভালোবাসাটা তার ভুল ছিল? রাহি তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে রাহি কিভাবে আমাকে ভুলে যেতে বললো? তাহলে এইটাই কি তার ভালোবাসার পরিচয়? রাহির কথা ভাবতে ভাবতে চোখে জলটা ঝরে পড়ল। ঘুম আসছে না, তবুও শুয়ে রইলাম। এক পর্যায়ে ভেজা চোখ নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে কোনো রকমই নাস্তাটা করে নিলাম। ভাইয়া অফিসে চলে গেল। মন ভালো না থাকার কারণে আজকে অফিসে গেলাম না। রুমে বসে বসে মোবাইল টিপছি আর রাহির করা মেসেজটা বারবার পড়ছি। এমন সময় ফারিয়া আমার রুমে আসলো। আমি ওকে দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। এতটাও অপমান করার পর কেন যে বারবার আমার রুমে আসে কে জানে, বেহায়া একটা মেয়ে। ভাইয়া, আমার দিকে তাকাও। ফারিয়ার মুখে ভাইয়া কথাটা শুনে খুব অবাক হলাম। এই প্রথম ও আমাকে ভাইয়া বলে ডাকলো। আমি ওর দিকে তাকালাম, ওর মুখটা শুকনো হয়ে আছে। কি, কিছু বলবি তুই? জানি ভাইয়া, তুমি আমাকে কালকের ঘটনার পর হয়তো খুব বেহায়া আর নিকৃষ্ট একটা মেয়ে ভাবতেছো। সত্যি ভাইয়া, আমি কালকের জন্য অনুতপ্ত। আমার বোঝা উচিত ছিল যে তুমি রাহিকে কতটা ভালোবাসো। এখন যেহেতু বুঝতে পেরেছিস, তাহলে আশা করি আমাদের মাঝে আর বাধা হয়ে দাঁড়াবি না। আর কোনোদিন দাঁড়াবো না। অন্তত ভাই বোনের সম্পর্কটা ভেঙো না। আমি ফারিয়ার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি, আর ও আমার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। না, কোনোদিনও ভাঙবো না। তুই যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছিস, এতে আমি খুশি। আর তোমাদের বিয়ের দায়িত্ব কিন্তু সবটা আমার। আচ্ছা ঠিক আছে। ফারিয়া চলে গেল। যাক, মেয়েটা নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে, এতেই আমি খুশি। এইভাবে কেটে গেল 2 দিন। এই 2 দিনে রাহির সাথে কোনো প্রকার যোগাযোগ আমার হয়নি। আমিও ইচ্ছে করে করিনি, কারণ আমি দেখতে চাই ও কতদিন মিথ্যে ঘটনা নিয়ে আমার সাথে রাগ করে থাকতে পারে। এই 2 দিনে যে কত কষ্ট সহ্য করতে হয়েছিল সেটা একমাত্র আমিই জানি। প্রতিদিনকার মতো আজকে অফিস শেষ করে বাসায় আসলাম। এসে সবার সাথে গল্প করেছি ঠিকই, তখনই মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে খুব অবাক হয়েছি, কারণ মেসেজটা রাহির নাম্বার থেকে এসেছে আর আমাকে একটা জায়গায় দেখা করতে বলেছে। আমি সবার সামনে থেকে উঠে রুমে চলে আসলাম। রাহির মেসেজটা বারবার পড়তে লাগলাম। এইটা কি ভুল করে এসেছে নাকি? রাহি তো বলেছিল যে ওর সাথে যেন আর কথা না বলি, তাহলে ও কিভাবে আমাকে মেসেজ দিল? আর যাই হোক, কাল ওর সাথে দেখা করব, এইটা ভেবে খুব খুশি হচ্ছি। রাতে খাবার খেয়ে রাহির ছবি বুকে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আর অফিসে গেলাম না। নাস্তা করে রেডি হয়ে নিলাম, আর রাহি যেই জায়গার কথা বলেছে সেই জায়গায় চলে আসলাম। এসে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ও আমার সামনে আসলো। আমি ওর দিকে তাকিয়ে আছি আর ওর নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাহি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ওর কান্না শুনে নিজেকে সামাল দিতে যেন খুবই কষ্ট হচ্ছিল আমার। তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। না, তোমার কোনো দোষ নেই এখানে, সব দোষ তো আমার, কারণ আমি তোমাকে ঠকিয়েছি। প্লিজ এমন ভাবে বলো না, আমি সত্যি তোমাকে বুঝতে পারিনি। আমাকে তো বলেছিলে যে তোমার সাথে যোগাযোগ না করি, তাহলে কেন আবার আমার সাথে দেখা করতে এসেছো? তুমি আমাকে সম্পূর্ণ ঘটনাটা বুঝিয়ে বলো নাই কেন? সব কাহিনী যে ফারিয়া করেছে এটা বলো নাই কেন? আমি দেখতে চেয়েছিলাম যে তুমি কতদিন আমার উপরে মিথ্যে রাগ নিয়ে থাকতে পারো। আমাকে মাফ করে দাও, আমি তোমাকে না বুঝে কষ্ট দিয়েছি। আচ্ছা, তোমাকে কে বলেছে সত্যিটা? আমাকে সব ফারিয়া ফোন করে বলেছি। দেখি আমাকে ছাড়ো আর চোখের পানি মোছো। তারপর আমি রাহিকে ছাড়িয়ে চোখের পানিগুলো মুছে দিলাম। কিভাবে ছিলে আমাকে ছাড়া 2 দিন? সেটার উত্তর আমার জানা নেই, বাট আমার চোখের পানিগুলো জানি।
আর কষ্ট দেব না তোমাকে। আমাদের বাসায় যাবে নাকি ফিরে যাবে? আপাতত ফিরে যাব, কারণ আমার এই কয়দিন খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আচ্ছা, তাহলে সাবধানে যেও। আমাকে এগিয়ে দিয়ে আসবে না? তাহলে চলো। হুম। আমি রাহিকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিলাম, তারপর খুশি মনে বাসায় ফিরলাম। আমার খুশি দেখে ভাবি বলে উঠলো, কি ব্যাপার ইমন, আজকে এত খুশি খুশি লাগছে, কারণটা কি? জানো ভাবি, রাহির সাথে আমার সব ভুল বোঝাবুঝিগুলো মিটে গেছে। তাই নাকি? তা কিভাবে মিটলো? পারিয়া সব বলে দিয়েছে মনে হয় রাহিকে। আমি সব সত্যিটা রাহিকে জানিয়ে দিয়েছি। দরজার দিকে তাকিয়ে দেখি ফারিয়া দাঁড়িয়ে আছে। তা হঠাৎ রাহিকে সব বলেছিস কেন? আমার কারণে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা আবার আমিই মিটিয়ে দিয়েছি। তাহলে তো ভালোই হয়েছে, সব যখন মিটে গেছে তাহলে দেবর এইবার আমার বোনটাকে এই বাড়ির বউ করে নিয়ে আসো। আমি তো সেটাই চাই। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি বাবার সাথে কথা বলবো। খবরদার ভাবি, এই কথা ভুলেও বলবে না, নইলে আমাকে ঘর ছাড়তে হবে তো। আচ্ছা, দেখা যাবে। আমি আমার রুমে চলে আসলাম। আজকের অফিসে গেলাম না, তাই দিনটা সবার সাথে কাটিয়ে দিলাম আনন্দের সাথে। ভাইয়ার বাবা অফিস শেষ করে হঠাৎ আমার রুমে আসলো। ইমন, তুই কি আজকে কোথাও গিয়েছিলি? বাবার প্রশ্নে কিছুটা বিচলিত হলাম। আজকে তো রাহির সাথে দেখা করলাম, এখন কি যে বলি। কে রে, কিছু জিজ্ঞেস করলাম তো। বাবা গিয়েছিলাম। তা কার সাথে দেখা করতে গিয়েছিলি সেটা কিন্তু আমি দেখেছি। বাবার কথা শুনে লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছে। তোমরা কিভাবে দেখলে? তুই যখন রাহির যেইখানে দেখা করেছিস তখন আমরা সেইখান দিয়ে অফিসে যাচ্ছি। ও, রাহিকে বুঝি খুব ভালোবাসিস? অনেক। তাহলে কাল রেডি থাকিস। কেন? সেটা কালকেই বুঝতে পারবি। এই বলে বাবা চলে গেল, শুধু ভাইয়া আমার রুমে দাঁড়িয়ে আছে। ভাইয়া, বাবা এত কিছু বুঝলো কিভাবে? তুই কি পাগল নাকি? কেন, আমি আবার কি করেছি? রাহি যখন তোকে জড়িয়ে ধরেছিল তখন আমি আর বাবা তখন তোকে দূর থেকে দেখেছিলাম। সর্বনাশ, বলোটা কি? বাবা যে আমাকে কি ভেবেছে! তোর কাহিনী দেখে বাবা সেইখান থেকে চলে এসছে। সব মান সম্মান তাহলে আমি শেষ করে দিয়েছি। উফ। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি তাহলে। আচ্ছা, এটা তো অন্তত বলে যাও যে কাল বাবা রেডি হতে কেন বললো? সেটা তো আমিও বুঝতে পারছি না। এই বলে ভাইয়ের রুম থেকে চলে গেল। আমি রুমের মধ্যে কিছুক্ষণ বই পড়লাম। হঠাৎ রাহির কল। এতক্ষণ পর আমাকে মনে পড়লো তোমার। তোমার কথা তো সারাক্ষণ মনে পড়ে, বাট আজকে কলেজ থেকে ফিরতে দেরি হয়ে গেছে, তাই কল দিতে পারিনি। তা কি করছো এখন? আমার বাবুটার সাথে কথা বলছি। তা তুমি কি করছো? একটা বই পড়ছি আর চাঁদের সঙ্গে কথা বলছি। তা চাঁদের সাথে কি কথা বলছো? সেটা তোমাকে বলতে যাবো কেন, সেটা আমার আর চাঁদের পার্সোনাল ব্যাপার। আচ্ছা, বলা লাগবে না। জানতে চাইবে না সেই চাঁদটাকে? বলো, সেই চাঁদটা কে যার সাথে তুমি এত কথা বলছো? সেই চাঁদটা হলো আমার রাহি, যে চাঁদের চেয়েও সুন্দর। তাই নাকি? আচ্ছা, জানো আজকে কি হয়েছে? কি হয়েছে আজকে? আজকে যখন তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে না, তখন বাবা আর ভাইয়া কেমন করে জানি দেখে ফেলেছে। কি সত্যি দেখেছে? দেখেছে, আর আমি সব বলেও দিয়েছি যে আমি তোমাকে ভালোবাসি। তা বাবা কি বলেছে? বাবা বললো যে কাল রেডি হয়ে থাকতে। কেন, কোথাও যাবা নাকি? জানি না তো বাবা কেন এই কথা বললো। এই, মা ডাকছে, পরে কথা বলি। ওকে, যাও, বাই। কলটা কেটে দিয়ে বাবার কথা ভাবতে লাগলাম। কালকে রেডি হতে কেন বলেছে? মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় টেনশন নিয়ে খাবার খেলাম, টেনশন নিয়ে ঘুমিয়েও পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে দিলাম। কিছুক্ষণ পর বাবা আসলো আমার রুমে। কি রে, তুই এখন রেডি হসনি? রেডি হয়ে কই যাব? বেশি প্রশ্ন করা আমি পছন্দ করি না, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। এই কথা বলে বাবা রুম থেকে চলে গেল। বাবা চলে যাওয়ার পর আমি একটা শার্ট পরে নিলাম। শার্ট পরে বাইরে বের হতে দেখি সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে সবাই অবাক হয়ে দেখছে। কি রে, তুই শার্ট পরছিস কেন? আপনি তো বললেন রেডি হতে, তাই আমি শার্ট পরেছি। তুই শার্ট পরিবর্তন করে একটা পাঞ্জাবি পরে নে। ব্যাপারটা কি? তোমরা তো সেজে গুজে কোথায় যাচ্ছ? তোকে পাঞ্জাবি পরে আসতে বলেছি, পরে আয়। ওকে ওকে, যাচ্ছি। রুমে এসে আলমারি থেকে পাঞ্জাবিটা পরে নিলাম। সবাই আমার জন্য গাড়িতে অপেক্ষা করছে। গিয়ে আমি গাড়িতে বসলাম।
পাশে ভাবি আর মা বসেছে। মায়ের দিকে তাকাচ্ছি আর দেখি ভাবি আর মা মুচকি মুচকি হাসছে। আমি জানি মা আর ভাবি কারণটা জানে, তবুও আমাকে বলছে না। জানি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভাইয়া ড্রাইভিং করছে, বাবার ভয়ে কাউকে কিছু জিজ্ঞেস করতে পারছি না, তাই চুপচাপ বসে আছি। দেখি আমার সাথে কি হয় আর বাবা কি করে। কিছুক্ষণ গাড়িতে থাকার পর হঠাৎ চোখটা বাইরে যেতেই অবাক হয়ে গেলাম। এ কি, আমরা এখানে কি করছি? বাবা আমাদের এইখানে কেন এনেছে? এটা তো রাহির বাসা। সবাই গাড়ি থেকে নেমে রাহিদের বাসার উদ্দেশ্যে হাঁটা ধরল। কি হলো ভাইয়া, বাবা আমাদের এইখানে এনেছে কেন? আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাদের সকলকে ইনভাইট করেছে, তাই আমরা সকলে এসেছি। ও এই কথা, তা আমাকে আগে বললে না কেন? এখন তো জেনেছিস, তাই চুপ থাক। রাহির বাবা আমাদের দেখে খুবই খুশি হলো। আরে বেয়ান সাহেব, কেমন আছেন? আমাদের সকলকে আপ্যায়ন করে ভিতরে নিল। আজকে রাহিদের বাসায় অনেক মেহমান, সবাই আমার দিকে তাকাচ্ছে, কেন সেটা বুঝতে পারছি না। এদিকে আমি আমার সব চেক করে নিলাম, না সব তো ঠিক আছে, তাহলে এইভাবে তাকিয়ে আছে কেন? এইদিকে কয়েকজন মহিলা এসে আমাকে ঘিরে ধরলো। বাহ, আমাদের রাহির জামাইটা তো দেখতে ভারী মিষ্টি, আমাদের রাহির পছন্দ আছে। এই বলে তারা নানা কথা বলতে লাগলো। তাদের সবার কথা যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এইদিকে ভাই আমাকে টেনে সবার সামনে থেকে নিয়ে আসছে। এইভাবে টেনে নিয়ে আসলে কেন তুমি? ওইখানে দাঁড়িয়ে কি করছিলি? আরে ভাইয়া বলো না, ওই মহিলাগুলো কি আজে বাজে কথা বলছে। আমি যদি বলি ওরা ঠিক বলেছে, তাহলে? মানে? মানে তোর সাথে রাহির বিয়ে বাবা ঠিক করেছে, তাই আজকে পাকা কথা বলতে এসছে। ভাইয়ার কথা শোনার পর এতটাই খুশি হলাম যে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। তাহলে শেষ পর্যন্ত রাহিকে নিজের করে পাবো? কিরে, কি ভাবছিস এত? ধুর, বাবা এটা কোনো কাজ করলো? এখনই আমার বিয়েটা দেওয়ার কোনো দরকার ছিল নাকি? তাই আমি একটু ভাব নিয়ে বললাম। থাক, আর বলতে হবে না, মনে মনে তো ঠিকই লাফাচ্ছিস। হয়েছে, আর লজ্জা দিতে হবে না। বাবার কাছে চল, তোকে ডাকছে। চলো। আমি আর ভাইয়া বাবার পাশে গিয়ে বসলাম। বাবা মায়ের সাথে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর রাহির বাবা রাহিকে আমাদের সামনে নিয়ে আসলো। ওর দিকে তাকাতে কেন জানি আমারও মুচকি হাসি পাচ্ছে, তবুও নিজেকে সামনে নিলাম। সব শেষে আমাদের বিয়ের দিনটা ঠিক করা হলো। রাহিদের বাসা থেকে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। রুমে এসে তানভীরকে কল দিলাম। কি রে, আমাকে মনে আছে নাকি ভুলে গেছিস? আমার তো মনে আছে, কিন্তু তোর তো মনে নেই। শুনলাম তুই কি গ্রামে এসেছিস? কয়েকদিন হলো। দোস্ত, একটা খুশির খবর আছে। কি সেই খুশির খবর? দোস্ত, আমার রাহির বিয়ে ঠিক হয়ে গেছে। বলিস কি, কিভাবে সম্ভব? কেন, সম্ভব না নাকি? না, তোরা যা বাবা, আমি তো ভেবেছি তোদের মিলনই আর হবে না। আরে আমার বিয়ে ঠিক করেছে বাবা। তাহলে তো মামা ট্রিট লাগবে। আচ্ছা বেশ, দেব। আচ্ছা, খুব খুশি হলাম তোর বিয়ের কথা শুনে। এখন রাখছি। ওকে বাই। কলটা কেটে দিলাম। হঠাৎ ভাবি আমাকে ডাক দিল। আমাকে ডেকেছেন ভাবি? দেখেছি। তা আজকে কেমন লাগছে? কেমন লাগছে মানে? আমার বোনের সাথে প্রেম করেছো, এখন তাকে বিয়ে করছো, তার অনুভূতি কেমন? ভাবি আপনিও না। থাক, আর লজ্জা পেতে হবে না, আমি সব বুঝি। তোমার আর রাহির মন কি বলে সেটা আমরা জানি। আচ্ছা, আজকে রাহির বাসায় যাবে, তা আমাকে আগে বলেননি কেন? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এইটা আমাদের প্ল্যান ছিল। তার মানে আপনারা সব আগে থেকে জানতেন, আর আমি জিজ্ঞেস করতে মিথ্যে বলতেন? একটু মজাটা করলে কি হয়? আচ্ছা, তা ভাইয়া কোথায় গেল? তোমার ভাইয়া তোমার বিয়ের কার্ড চাপাতে গেছে। ও আচ্ছা, ওকে। এই বলে আমি চলে আসলাম ভাবির রুম থেকে। এইভাবে দিনটা কাটিয়ে দিলাম। রাতে সবার সাথে একসাথে খাবার খেলাম, বাট ঠিক মতো খেতে পারিনি, কারণ সবাই বিয়ে নিয়ে কথা বলছিল, তাই লজ্জায় খেতে পারিনি। রুমে আসতে না আসতেই রাহির কল আসলো। রাহি বলো। এই, তোমরা আজ আমাকে দেখতে আসবে, তা আগে আমাকে বলনি কেন? আরে বাবা, আমি নিজেই তো জানি না যে কি হচ্ছে কি। তার মানে তোমার বাবা তোমাকে এই জন্য রেডি হয়ে থাকতে বলেছে? না, এটার জন্য। আজকে যে তোমরা দেখতে আসবা এই কথা আমার পরিবারও আমাকে জানায়নি। আরে আমার পরিবারও জানতো, ভাবিও জানতো, কিন্তু আমাকে কেউ কিছু বলেনি। থাক, আমার এত কিছু জানার দরকার নেই, তোমাকে কাছে পাচ্ছি সেটাই সব। আমিও। রাতে খেয়েছো?
খেয়েছি, বাট পেট ভরে খাইনি, ক্ষুধা এখনো আছে। কেন পেট ভরে খাওনি? কারণ খাবার টেবিলে সবাই বিয়ে নিয়ে কথা বলছিল, তাই লজ্জায় উঠে এসেছি। বাবা, আমার বাবুটার বুঝি আবার লজ্জাও আছে। সমস্যা নেই, আমি তোমার লজ্জা ভেঙে দেব। কিভাবে ভাঙবে শুনি একটু। সেটা বাসরাতেই টের পাবো যে কিভাবে ভাঙি। ওকে, দেখবো। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা বেশ, গুড নাইট। এইভাবে দেখতে দেখতে আমার বিয়ের দিনটাও চলে আসছে। পুরো বাসা ভর্তি মেহমান, সবার মাঝে নিজেকে কেমন জানি অচেনা লাগছে। কয়েকজন মহিলা আর চাচি আমার কাছে এসে বলতে লাগলো, কি রে ইমন, কবে এত বড় হইলি রে? মানে বড় হওয়ার কি আছে? মানে আজকে তোর বিয়ে, অথচ কয়দিন আগে দেখলাম বিছানায় প্রস্রাব করতে। আরে ধুর চাচি, কি যে বলো না। থাক, আর লজ্জা পেতে হবে না। তা মেয়ে দেখতে কেমন? নিয়ে আসবো তো, তখন দেখে নিও। এই বলে আমি চলে আসলাম আমার রুমে। কি রে, কোথায় ছিলিস এতক্ষণ? আর বলিস না, কয়েকজন চাচি ঘিরে ধরলো আমাকে, ছাড়তেই চায় না। অনেক কষ্টে বেঁচে ফিরে এসেছি। ভালো করেছিস। এই নে, এখানে শেরওয়ানি সহ নানা পোশাক রয়েছে, এগুলো আঙ্কেল দিয়ে গেছে। দে। তানভীরের হাত থেকে সেইগুলো পরে নিলাম। মেহমানরা সব চলে গেল রাহিদের বাসার উদ্দেশ্যে। আমি, তানভীর আর ভাইয়া আসলাম এক গাড়িতে। রাহিদের বাড়িতে ঢুকতে গেটে ধরলো অনেকে, ওরে টাকা দিয়ে ভেতরে ঢুকলাম। অবশেষে রাহিকে বিয়ে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পাগলিটা অনেক কান্না করেছে, যার কারণে মুখের মেকআপ গুলো লেপটে গেছে। অতিরিক্ত কান্নার কারণে খুব ভেঙে পড়েছে, আর আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। রাহিকে বাসায় নিয়ে আসা হলো। সবাই রাহিকে ঘিরে ধরেছে নতুন বউ হিসেবে। আমি আর তানভীর চলে আসলাম বাইরে হাঁটার জন্য। দোস্ত, তোর তখন মেডিসিন দোকান যেতে হবে। মেডিসিন দোকানে গিয়ে কি করব? তোর তো আজকে 500 টাকা, তাই হয়তো তোর কিছু প্রোটেকশন লাগতে পারে। এই বলে তানভীর হাসতে লাগলো। হাসতে হাসতে সে লুটিয়ে পড়লো মাটিতে। শালার শালা রে, হাসি বন্ধ কর, নইলে এক করে বাঁশ ঢুকিয়ে দেবো মুখে। সাপ। ওকে, হাসা বন্ধ করলাম, এখন চল। বাসায় চলে আসলাম। রাতে বাসর ঘরে ঢোকার আগে তানভীর বলে গেল, দোস্ত, আজকে যেন কোনো গোল না, পেনাল্টি মিস না হয়। শালা যা এখান থেকে, পালা। যদি মিস করিস তাহলে পুরুষ সাথী তোকে ধিক্কার জানাবে, তাই ঠিক করে খেলিস। এই বলে তানভীর হাসতে হাসতে চলে গেল। আমি রুমে ঢুকে দরজাটা আটকে দিলাম। রাহি বিছানায় ঘোমটা টেনে বসে আছে। আমি গিয়ে রাহির পাশে বসলাম আর তার ঘোমটাটা তুললাম। মাশাআল্লাহ, অপলক ভাবে তার দিকে চেয়ে আছি। এইভাবে কি দেখছো? তোমাকে দেখছি। আমাকে কি আগে দেখো নাই? দেখেছি, বাট এমন সাজে তো আগে দেখিনি। সরো, আমি কাপড় পাল্টাবো। ভাবি হয়তো আলমারিতে পোশাক রেখেছে তোমার জন্য, সেইখান থেকে একটা পরে নাও। আচ্ছা। সাথে অজু করে এসো, নফল নামাজ পড়বো। করবো। আমি শুয়ে শুয়ে মোবাইল টিপছি, হঠাৎ তানভীর কল দিয়ে বসলো। দাঁড়া, তোকে সকালে দেখাবো মজা। এই বলে কলটা কেটে দিলাম। রাহি অজু করে আসলো। তারপর আমি আর রাহি নফল নামাজ আদায় করে দিলাম। আল্লাহর নামে আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু করলাম। তুমি কিন্তু আমার ইচ্ছেটা পূরণ করলে না। কি সেই ইচ্ছে? তুমি বলেছিলে যে তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে দেবে, অথচ সেটা পূরণ করো নাই। তাই নাকি? তা এখন করব? না, এখন না। এখন বের হলে কেউ দেখলে কি বলবে? সেটাও তো ঠিক। বলো তো, আমি এখন কি করব? সেটা তুমি জানো, আমি কি জানি? আমি এখন তোমার লজ্জা ভাঙাবো। লজ্জা ভাঙাবে মানে? এত মানে মানে বুঝতে হবে না, নিজেই বুঝে নাও। আমি বুঝি, আমার লজ্জা ভাঙাতে হবে না, আমার লজ্জা নেই। ও, তাহলে ওই দিন কেন বলেছিলে যে লজ্জা লাগে তোমার? খুশি ঠেলায় বলে ফেলেছি। তা যেভাবেই বল না কেন, আমি তো ভেঙেই ছাড়বো লজ্জা। এই বলে রাহি আমার দিকে তার ঠোঁট এগিয়ে দিল। ওয়াথু, কি কালো তোমার ঠোঁট! এই ঠোঁট দিয়ে কিস করলে তো কয়েকদিন ভাত না খেয়ে থাকতে হবে। ওকে রাগানোর জন্য বললাম কথাগুলো। এই কথা বলার পর রাহি আমার বুকের উপরে চড়ে বসলো। কি, আমার ঠোঁট কালো? তবে রে, দাঁড়াও, দেখাচ্ছি মজা। কিছু বলার আগে এই ঠোঁটের স্বাদ গ্রহণ করতে লাগলো রাহি। এই ছাড়ো ছাড়ো, করছোটা কি? দেখো না ইউটিউবার ভাইরা সব কিভাবে তাকিয়ে আছে।
লাইটটা অফ করে দাও, তাহলে আর দেখবে না। আমি অনেক কষ্টে রাহিকে ছাড়িয়ে দিলাম। দুজনে খুবই হাঁপাচ্ছি। উফ, এইভাবে কেউ কিস করে? আমি তো একটু জন্য মরে যাইনি। এখনো তো কিছুই দেখোনি, আমার একটা মেয়ে হবে, এটা আমার খুব ইচ্ছা। আমি তো আর পালিয়ে যাচ্ছি না। রাহি আবার আমাকে তার ভালোবাসার সাগরে ডুবিয়ে নিল।